আম্মু, মামা আমাকে পড়ানোর নাম করে আমার খালি পেটে আর আমার বুকের উপর হাত দেওয়ার চেষ্টা করে। কি বলিস এসব? বিশ্বাস করো আম্মু, মামার চরিত্র ভালো না। তিনি সব সময় আমার সাথে খারাপ কাজ করতে চাই। এভাবে বলতে নেই মা, উনি তোমার মামা হন। মামা হয় দেখে কি উনি আমার পেটে হাত দিবেন? আর কেউ কি তার ভাগ্নিকে পড়ানোর নাম করে তার বুকের উপর হাত রাখবে? এমন মামা থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। মারে, এভাবে বলতে নেই, উনি তোর আপন মামা হয়। আমি জানি আমার ভাই কতটা ভালো। আর তুই সকাল সকাল এইসব কি শুরু করলি? তুমি আমার কথা বিশ্বাস করো না কেন? যেই দিন তোমার মেয়ের ইজ্জত তোমার ভাইয়ের হাতে চলে যাবে, সেই দিন বুঝবে। আমি আজকে আমার বাবাকে সবকিছু বলে দিব। মামাকে আমাদের বাসা থেকে বিদায় করো, নইলে আমাকেই বরং এই বাসা থেকে বের করে দাও। কিছু হলেও ইজ্জতটা তো বাঁচবে আমার। ঠাস ঠাস করে তানিয়ার গালে ওর মা দুইটা চড় দিয়ে বলল, চিচি, তোর লজ্জা করে না এইসব কথা বলতে? তোর মামা এখানে পড়ে আছে শুধু টাকার জন্য। সারাদিন কাজ করে রাতে তোরে পড়াই, আর তুই কিভাবে এইসব কথা বলতে পারলি? তানিয়া কান্না করতে করতে বলল, আমাকে বিশ্বাস করবে কেন তুমি? আমি তো তোমার মেয়ে না যে আমাকে তুমি বিশ্বাস করবে। তুমি তো তোমার আদরের ভাইকে বিশ্বাস করবে। যেই দিন আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, তখন তুমি বুঝবে। এখন আমি শতবার বলার পরও বুঝবে না। তানিয়ার কথা শুনে ওর মা একটু ভয় পেয়ে গেল। মেয়েকে হাত ধরে সোফায় বসিয়ে বলল, তোর কি হয়েছে মা? সবকিছু আমাকে খুলে বল। আর সবকিছু কি সত্যি সত্যি হয়েছে নাকি? তানিয়া কান্না করতে করতে বলল, আম্মু, তবে কি আমি তোমাকে মিথ্যা কথা বলছি? তানিয়ার আম্মু বলল, আচ্ছা মা, শুরু থেকে বল কি হয়েছে। তানিয়া বলল, আজকে রাতে পড়ার সময় মামা আমাকে খুব সুন্দর করে পড়ায়। শেষে যখন আমার পড়া শেষ, তখন আমার খালি পেটে মামা হাত রেখে বলে, জানো তানিয়া, তোমার পেটটা দেখতে সেই সুন্দর। মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই খালি পেট। এইসব বলে আমার পেটের উপর হাত দেয়। আর যখন উপরে হাত নিতে চাই, তখন আমি দৌড়ে পালিয়ে এসেছি। আমি কি এখন এসব বুঝি না বলো? আমি কি বোকা মেয়ে? আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমার একটা মান সম্মান আছে আম্মু। তুমি জিজ্ঞাসা করবে মামা আমার সাথে কেন এসব করে? তানিয়া ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে এসব বলছে। তানিয়ার মা এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কান্না করিস না মা, আমি সবকিছু দেখছি। সাবধান, তুই তোর বাবার কাছে এইসব কথা ভুলেও বলবি না, ঠিক আছে? তানিয়া বলল, কেন বলবো না? বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবাকে বললে এর একটা সমাধান করবে। তানিয়ার আম্মু বলল, আমি বলছি তো, আমি সবকিছু দেখে নিব। তোর বাবাকে কিছু বলতে হবে না। এই মুহূর্তে দরজা ঠেলে তানিয়ার বাবা ভিতরে ঢুকলো। তানিয়ার বাবা তানিয়াকে কান্না করতে দেখে বলল, আমার মেয়ের কি হয়েছে যার কারণে এভাবে কান্না করছে? তানিয়া চোখের পানি মুছে বলল, আম্মুকে বলছি ফুচকা খাবো, আম্মু ফুচকা এনে দেয় নাই, তাই উল্টো আমাকে মেরেছে, এজন্য কান্না করছি। আমি তানিয়া আর আমার আপুর কথাগুলো দরজার আড়াল থেকে এতক্ষণ শুনতেছিলাম। আমি ওয়াশরুম থেকে যখন বের হয়ে বাইরে যাব, তখন আমার কানে এইসব কথাগুলো ভেসে আসে। আমি ভাবতেও পারি নাই আমার ভাগ্নি আমার সম্পর্কে এইসব কথা বলবে। কিভাবে ও এটা বলতে পারলো? চিচি, কি বলে? আমি নাকি পড়ানোর নাম করে ওর পেটে হাত দেওয়ার চেষ্টা করি। এইসব কথা শুনতেই আমার ঘৃণা হচ্ছে। তানিয়া কিভাবে এইসব কথা বলতে পারলো? ও হ্যাঁ, মনে পড়েছে, ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছে। তাহলে হয়েছে কি, কালকে বিকালে দুলাভাইয়ের সাথে কাজ শেষ করে বাসায় ফিরছি। তানিয়ার রুমের পাশ দিয়ে যেতেই কেমন যেন অদ্ভুত ধরনের কিছু আওয়াজ ভেসে আসলো। ভিতর থেকে এমন মনে হচ্ছিল যেন কোনো মেয়ে কোনো কিছুর কারণে চিৎকার করছে। আর আমার ধারণা মতে শারীরিক কোনো সম্পর্ক যখন হয়, তখন এই ধরনের আওয়াজ মূলত ভেসে আসে। আর সকাল থেকে নাকি আপু বাসায় নেই, তানিয়া একা একা বাসায়। এজন্য আমার একটু সন্দেহ হলো। আমি চুপচাপ দরজা খুলে তানিয়ার রুমে ঢুকে গেলাম। আর ভিতরে গিয়ে দেখি তানিয়া বসে বসে কম্পিউটারে ভিডিও দেখছে। হঠাৎ করে তানিয়া পিছনে তাকিয়ে আমাকে দেখে বোকা হয়ে যায়। ও তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর তানিয়া কান্না করতে করতে বলল, মামা, আমি তোমার পায়ে পড়ে বলছি, তুমি আমার আম্মুকে কিছু বলবে না প্লিজ। আমি তানিয়ার গালে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বললাম, ছিছি, তুই এইসব নোংরা ভিডিও দেখিস? জানিস আপু এসব জানতে পারলে তোর কি অবস্থা হবে? তানিয়া আমার পায়ের কাছে পড়ে আমাকে বলল, ভুল হয়ে গেছে মামা, আমি আর এইসব দেখবো না। আমি আমার আম্মুর কসম খেয়ে বলছি, আমি আর এইসব দেখবো না। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ, তুমি আম্মুকে কিছু বলবে না, ভুল হয়ে গেছে আমার। আমি তানিয়াকে তুলে ওর চেয়ারে বসিয়ে ওর চোখের পানি মুছে বললাম, এইসব দেখলে তোর কি কোনো লাভ হবে বল? বরং তোর আরও বেশি ক্ষতি হবে।
হবে। তোর মতো এই বয়সটা আমারও ছিল, আমারও অনেক মন বলছিল এইসব দেখতে, কিন্তু আমি কি করেছি, নিজেকে নিজে কন্ট্রোল করেছি। তোরও নিজেকে কন্ট্রোল করতে হবে। যখন এইসব কথা মনে হবে তখন এটা চিন্তা করবি, আজকে আমার বাসায় কেউ নেই, আমি এইসব দেখছি, কিন্তু উপরে তো একজন আছে, তিনি সব কিছু দেখছেন। আর তুই তো জানিস মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, আর সেই দিন তোর কোনো কিছুই গোপন থাকবে না। এইসব আর দেখিস না, তোর ব্রেনে সমস্যা হবে এইসব দেখলে। মনে থাকবে তো আমি কি বলছি? তানিয়া বলে মাথা নিচু করে আছে। আমি তানিয়ার কম্পিউটারের সামনে বসে বললাম, পাসওয়ার্ড দে। তানিয়া বলল, মামা আমি ডিলিট করে দিব, কোনো সমস্যা নেই। আমি আবার বললাম, তোরে বলছি পাসওয়ার্ড দিতে, কিন্তু তানিয়া কোনোভাবেই আমাকে পাসওয়ার্ড দিতে রাজি নয়। শেষে উপায় না পেয়ে ঠাসিয়ে ওর গালে 2টা থাপ্পড় দিলাম, আরও কান্না করতে করতে কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে দিল। ভিডিওগুলো ডিলিট করতেই দেখি তানিয়াকে অনেক ছেলে মেসেজ করেছে। মেসেজগুলো কেমন যেন অশ্লীল ভাষায় লেখা। আমি দাঁড়িয়ে বললাম, দাঁড়া, আজকে শুধু আপু আসুক, আমি সব কিছু বলছি। তোর এত বড় সাহস কিভাবে হয় এইসব করতে? তোর কলিজা দিন দিন বেড়ে যাচ্ছে। ভাবছিলি কেউ কিছু বলছে না দেখে তুই এইসব করবি? দাঁড়া, আজকে শুধু আপু আসুক। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। আজকে পরিশ্রমটা একটু বেশিই করে ফেলেছি, শরীর অতিরিক্ত দুর্বল হয়ে গেছে, এজন্য হাত মুখ ধুয়ে ঘুমিয়ে গেলাম। আর সকালে উঠতেই এইসব শুনলাম। আমি ভাবতেও পারি নাই তানিয়া বানিয়ে বানিয়ে আমার সম্পর্কে এতগুলো মিথ্যা কথা বলবে। রাতে কিছু খাই নাই, এজন্য শরীরে শক্তি কমে গেছে। কি করব এখন বুঝতে পারছি না। আপুর বাসায় 3 বছর ধরে পড়ে আছি। দুলাভাইয়ের সাথে দোকানে কাজ করি, বিনিময়ে আপু বাবাকে টাকা দেয়, কিন্তু কত করে দেয় আমাকে এসব বলে না। আমাকে শুধু মাস শেষে 500 টাকা দেয় হাত খরচের। গরিব ঘরে জন্ম নিয়েছি, কষ্ট তো করতেই হবে, এজন্য সবসময় মাথা নিচু করে চলি। বাবা একা সংসার সামলাতে পারে না, এজন্য আমি কাজ করি। তবে আজকে তানিয়া আমার সম্পর্কে এইসব কথা বলবে, আমি কখনো ভাবতেও পারি নাই। ওরে আমি কত ভালোবাসি আরও। তবে আমার আপু আমাকে অনেক ভালোবাসে। একটা কথা কি, আমি ওর ভাই আর তানিয়া ওর নিজের মেয়ে। হয়তো আমাকে কিছুদিন পর এই বাসা থেকে বের হতে হবে, নইলে চুপচাপ আমাকে পালিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎ আপু ডেকে বলল, কিরে রিফাত, বাইরে আই, রাতে কিছু খাস নাই? আমি আপুর ডাক শুনে দরজা দিয়ে বের হলাম। টেবিলে বসে দুলাভাই আর তানিয়া বসে নাস্তা করছে। আমি আপুর সামনে গিয়ে বললাম, আপু খিদে নেই। রাতে আসার সময় বার্গার নিয়ে আসছিলাম। আপুর সাথে মিথ্যা কথা বললাম। আপু আমার হাত ধরে টেবিলে বসিয়ে বলল, নাটক কম করে টেবিলে বসে নাস্তা কর, এত কথা বলিস না। আর আমি জানি তুই রাতে কি খেয়েছিস। আমি আপুর কথা শুনে টেবিলে বসে পড়লাম। তবে তানিয়া শুধু বলল, জানো বাবা, আমি সেই দিন নাস্তা করতে দোকানে গিয়েছিলাম, 3টা রুটি সাথে 1 প্লেট ডাল খাওয়াতে আমার কাছ থেকে গুনে গুনে 40 টাকা নিয়েছিল। এখন তুমি বলো, দিনে যদি একজন মানুষ 40-50 টাকার নাস্তা করে, তাহলে সে মাসে কত টাকা খেলে এর কোনো হিসাব আছে বলো বাবা? দুলাভাই হাসি দিয়ে বলল, ওদের কাজই এটা, বুঝলে মা? তাছাড়া আমাদের খিদে লাগলে তো খেতেই হবে, শক্তি ছাড়া কাজ করা যাবে না। তানিয়া কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলল আমি খুব ভালো করেই বুঝেছি। আমি চুপচাপ নাস্তা শেষ করে রুমে চলে যাচ্ছি, তখন পিছন থেকে আপু ডাক দিয়ে বলল, রিফাত এইদিকে আয় তো একটু। আপুর ডাক শুনে একটু ভয় পেয়ে গেলাম। সকালে তানিয়া যে কথাগুলো বলল, না জানি আপু আমাকে কি করে। তবে আপু আমাকে এজন্য বিশ্বাস করে। আপু জানে আমি কতটা একটা ভালো ছেলে। আমি আপুর সামনে গিয়ে বললাম, আপু বল কি করতে হবে। আপু আমার হাতে একটা লিস্ট দিয়ে বলল, যা বাজার করে নিয়ে আয়। তানিয়া টেবিল থেকে উঠে আপুর হাত থেকে টাকাগুলো নিয়ে বলল, দাও তো আম্মু টাকাগুলো আমাকে, আমি গুনে দেখি এখানে কত টাকা আছে। দুলাভাই টেবিলে বসে থেকে বলল, বাজারে যাওয়ার কি দরকার, আমার কাছে দাও, আমি আমাদের দোকান থেকে তোমার ভাইকে দিয়ে পাঠাবো নি। আপু বলল, তার আর কোনো দরকার নেই, রিফাত তোরে যেটা বললাম সেটা কর। তানিয়া আমার হাতে টাকাগুলো দিয়ে বলল, মামা এখানে 5,000 টাকা আছে, সবগুলো একদম নতুন নোট, সাবধান হিসাবে কোনো ভুল যেন না হয়। দুলাভাই বলল, আরে আম্মু, মামার সাথে কেউ এভাবে কথা বলে? উত্তরে তানিয়া বলল, কেউ যদি আমার সাথে বাজে ব্যবহার করে আমি এভাবেই কথা বলি, শুধু হাতে মেরে দেখাই নাই, এটাই ভাগ্য মনে করো। আম্মুর কারণে বেঁচে আছে, নইলে কোন দিনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম।
আপু তানিয়াকে ধমক দিয়ে বলল, তোরে এইসব কথা বলতে বলেছি আর কি সব উল্টাপাল্টা কথা বলিস তুই। রিফাত তুই বাজারে যা। আমি মাথা নিচু করে চুপচাপ বাইরে চলে গেলাম। আসলে এই মানুষ ঠিকই বলে, গরিব হয়ে জন্ম নেওয়াটা হয়তো পাপ। তবে আমি তো তানিয়াকে ভালো করতে চেষ্টা করছিলাম, কিন্তু ও যে আমার সাথে এইসব করবে আমি ভাবতেও পারি নাই। হঠাৎ ফোনটা টুংটুং করে বাজতে লাগলো। ফোনের স্ক্রিনে তানিয়ার বান্ধবী ঋতুর নাম্বারটা ভেসে আছে। এই মেয়ে আমাকে অনেক বিরক্ত করে। ঋতু আমার ভাগ্নির বান্ধবী, ওকে কিভাবে বলি আমি ওকে অনেক পছন্দ করি। তবে মেয়েটা ভালোই সুন্দর আছে, কিন্তু আমি ওকে শুধু বলি তুমি আমার ছোট বোনের মতো। ফোনটা রিসিভ করে বললাম, ঋতু বলো, কি খবর তোমার? ঋতু বলল, আমার আবার কিসের খবর? আপনি তো আমাকে কলই দেন না। আমি বললাম, বিজি থাকি তো, কিভাবে কল দিব বলো। তো তোমার পড়াশোনা কেমন চলছে? ঋতু বলল, এত পড়াশোনা করে কি হবে বলেন, শেষে তো আপনাকেই বিয়ে করতে হবে। আমি বললাম, শোনো ঋতু, তুমি আমার ছোট বোনের মতো, এইসব বলতে তোমার আমি না করছি না। ঋতু বলল, আপনি বললেও আমি শুনবো না। আর আজকে কিন্তু আমি আপনাদের বাসায় আসছি। আপনি কোথায়? আমি বললাম, ফোন রাখো, আমার কাজ আছে, বাই। ঋতু বলল, আরে আরে শোনেন শোনেন। আমি বললাম, বলো। ঋতু বলল, লাভ ইউ। আমি বললাম, ধুর রাখো তো, উল্টাপাল্টা কথা আরেকবার বললে তোমার ফোন নাম্বার ব্লক করে দিব। কল কেটে দিয়ে চিন্তা করছি, আমি কি আরেকবার আমার ভাগ্নিকে বুঝিয়ে দেখবো নাকি? ও হয়তো ছোট মানুষ, ভুল তো হতেই পারে। দেখি আরেকবার বুঝিয়ে। আপুর লিস্ট অনুযায়ী সবগুলো বাজার করে বাসার দিকে রওনা দিলাম। কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। আমি আপুর হাতে বাজারগুলো দিয়ে বললাম, আপু দুলাভাই কি দোকানে চলে গেছে? আপু বলল, মাত্র কিছুক্ষণ হলো গিয়েছে। আমি আপুর হাতে বাজারের লিস্ট সহ টাকাগুলো দিয়ে বললাম, সবকিছু একটু হিসাব করে নিস, আমাকে এখন দোকানে যেতে হবে। ভাইয়া ভালো আছেন? পিছনে তাকিয়ে দেখি তানিয়ার বান্ধবী ঋতু এসেছে। আমি বললাম, ভালো, তুমি ভালো আছো? ঋতু বলল, আমি আবার কিভাবে ভালো থাকি বলেন, আপনি তো আর আমার খোঁজ খবর নেন না। আমি বললাম, তোমার সাথে এত কথা বলার মতো সময় আমার নেই, আমাকে এখন দোকানে যেতে হবে, তুমি থাকো। ঋতু বলল, 5 মিনিট আপনার সাথে কিছু কথা ছিল। আমি বললাম, তাড়াতাড়ি বলো। ঋতু বলল, আপনার যদি করার এতই ইচ্ছে থাকে আমাকে বলতেন, আমি কি আপনাকে খুশি করতাম না? সারা রাত ভিডিও দেখে কি মজা পান, এর থেকে আমাকে বললে আমি আপনাকে অনেক খুশি করতাম। আমি তো সব সময় আপনার জন্য তৈরি আছি। আমি বললাম, এই মেয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা কথা বলছো? ঠাসিয়ে কি গালের মাঝে 2টা চড় দিতে হবে? মাথাটা কি গেছে নাকি তোমার? ঋতু ঠোঁটে কামড় দিয়ে বলল, রুমে আসেন, খেলা দেখাই। আমি রাগে চোখ লাল করে বললাম, আর একবার যদি তুমি আমার সামনে পড়ো তাহলে তোমার খবর আছে। কেন মামা, ওকে তুমি কি করবে? মারবে নাকি তুমি? আরো মিথ্যা কি বলেছে? আপনি তো সারা রাত বসে বসে ভিডিও দেখেন, আমরা বললেই দোষ। আর ঋতু ভুল কি বলেছে? ও আপনাকে ভালো পথে আনতে চাই। আপনি তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন। ও তো আপনাকে পছন্দ করে, আপনাকে খুশি করার জন্য এইসব করতেই পারে। আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, তোমাকে আমার ভাগ্নি বলতেও ঘৃণা হচ্ছে জানো। আমার সম্পর্কে এতগুলো মিথ্যা কথা বলতে পারলে তুমি? সিসি, আমি চাইছিলাম তোমাকে ভালো করতে, কিন্তু তুমি। দূর, আমি কাকে কি বলছি। আমি আর কিছু না বলে দরজা দিয়ে বের হতে লাগলাম। পিছন থেকে ঋতু ডাক দিয়ে বলল, আসার সময় 1 প্যাকেট নিয়ে আসবেন আমাদের সেফটির জন্য। আমি এইসব কথা কানে না দিয়ে দরজা দিয়ে বের হয়ে গেলাম। আমি সবকিছু বুঝতে পারছি। ঋতুকে আমার সম্পর্কে তানিয়া উল্টাপাল্টা কথা বুঝিয়েছে। কি যে আমি করব এখন এটাই বুঝতে পারছি না। আজকে রাগের জন্য কিছু খেয়েও আসতে পারি নাই। তবে আজকে সকাল সকাল দোকানে চলে গেলাম। দুলাভাই আমাকে দেখেই বুঝে গেছে আজকে যে আমি কিছুই খাই নাই। কাজ করতে করতে হঠাৎ দুলাভাই প্রশ্ন করলো, তা রিফাত, তুমি না সেনাবাহিনীতে আবেদন করেছিলে, তো কি হলো বললে না তো? আমি বললাম, এই তো দুলাভাই, সামনে মাঠ আছে, দোয়া করিয়েন। দুলাভাই বলল, ও আচ্ছা রিফাত, তুমি বরং আজকে চলে যাও, আজকে তো এত বেশি চাপ নেই, আমি সামলে নিতে পারবো। আমি বললাম, শরীরটা আজকে একটু খারাপ লাগছে, তাহলে গেলাম আমি দুলাভাই। দুলাভাইকে বলে আমি দোকান থেকে বের হয়ে গেলাম। বাসার দিকে যেতে যেতে প্রায় অনেকটাই সময় চলে গেছে। দরজার কাছে যেতেই শুনি ভিতর থেকে ঋতু বলছে, জানেন আন্টি, আপনার ভাইয়ের সাথে আমার 1 বছরের সম্পর্ক। এই 1 বছরে ওর সাথে এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। আপনার মনে আছে আন্টি, রিফাত বাড়ি যাবে বলে 2 দিন ছুটি নিয়েছিল, ও বাড়িতে যায় নাই, বরং আমাকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়েছিল। আমি বলেছিলাম আমাদের বাচ্চা হলে সবাই আমাদের সুন্দর করে মেনে নিবে, কিন্তু ও আমাকে পিল খেতে বলে। দরজার বাইরে থেকে এই কথাগুলো শুনে আমি তো একদম বোকা হয়ে গেলাম। এইরকম একটা পিচ্চি মেয়ে এইসব কথা বলতে পারছে? সিসি,
না না, অনেক হয়েছে, আর এইসব সহ্য করতে পারবো না। আমি দরজা ঢেলে ভিতরে চলে গেলাম। আমাকে দেখে ঋতু আর তানিয়া চোখ বড় বড় হয়ে গেল। ওরা হয়তো ভাবতেও পারে নাই আমি এত তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আপুর হাতে ফুচকাগুলো দিয়ে ঋতুকে বললাম, তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক না? আমরা এক বিছানায় অনেকদিন ছিলাম না? আমি প্যান্ট থেকে বেল খুলে বললাম, তো এখন রুমে চলো, আজকে এখানেই রুম শেয়ার করব। ঋতু হাত ধরে বললাম, চলো। আপু আমাকে চড় দিয়ে বলল, চিচি রিফাত, এটা কোন ধরনের বিয়াদুপি? আমি আপুকে বললাম, তুই চুপ থাক, আমিও আজকে দেখতে চাই এই মেয়ের কত বড় কলিজা হয়েছে যে আমার সাথে বাজে কাজ করতে চাই। আমার কথা শুনে ঋতু কান্না করতে লাগলো। এবার আমি ঋতুর হাত ছেড়ে দিয়ে বললাম, আমার সম্পর্কে এগুলো মিথ্যা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক, কেন মিথ্যা কথা বললে? কি চাও তুমি আমার কাছে? এবার আপু বলল, ঋতু তাহলে এগুলো মিথ্যা কথা বলছো? আমি ঋতুকে ধমক দিয়ে বললাম, কি হলো বলো না কেন? তুমি সত্যি কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো? ঋতু ভয়ে ভয়ে বলেই দিল, আসলে আন্টি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলছিলাম। এবার আমি তানিয়ার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, তোর সাহস হয়েছে খুব না? কিছু বলছি না দেখে তুই মাথায় উঠে নাচবি? আমি আপুর হাত ধরে তানিয়াকে নিয়ে আপুর রুমের কম্পিউটারের সামনে বসিয়ে পাসওয়ার্ড দিয়ে বললাম, মেসেঞ্জারে ঢুকে একটু চেক কর। আপু আমার কথা মতো তাই করলো, আর সব দেখে আপু রাগে ফুলতে লাগলো। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, তোর মেয়ে এতটা খারাপ হয়ে গেছে যে তুই বাসার বাইরে যাওয়ার পর ও বসে বসে কম্পিউটারে ভিডিও দেখে? আর সেই দিন আমি এইসব দেখে ফেলেছিলাম বলে আমার নামে উল্টাপাল্টা মিথ্যা কথা বানিয়ে বলছে, আর এখন ঋতুকে এখানে নিয়ে আসছে আমার সাথে মিথ্যা অভিনয় করতে, যাতে তুই বিশ্বাস করিস আমি খারাপ ছেলে। আপু দাঁড়িয়ে লম্বা আর মোটা একটা লাঠি নিয়ে আসলো তানিয়াকে মারতে। আমি তানিয়াকে ধরে কোনো মতো আমার রুমে নিয়ে গেলাম, নইলে আজকে আপু ওরে মেরেই ফেলতো। আপু বাইরে সোফায় বসে একা একা কান্না করছে। তানিয়া কান্না করতে করতে আমাকে বলল, মামুর বাচ্চা, তোরে যদি এই বাসা থেকে বিদায় না করতে পারি, আমার নাম তানিয়া না, তোর জন্য আম্মু আমাকে আজকে মারতে চেয়েছিল। আমি তানিয়াকে ছেড়ে বিছানার উপর বসে বললাম, আমাকে তোমার বিদায় করতে হবে না, খুব তাড়াতাড়ি আমি তোমাদের বাসা থেকে বিদায় হয়ে চলে যাব। ঋতু ওকে ওর রুমে নিয়ে যাও। আমি রুম থেকে বের হয়ে আপুর কাছে গেলাম, আপুর পাশে বসে বললাম, এই বয়সে এইসব একটু একটু হয়েই থাকে, বাদ দে। তবে দোষটা তো অন্য কারো নয়, দোষটা হলো তোর। তুই কেন ওকে এভাবে একা একা ছেড়ে দিস? আজকে যদি ওর উপর একটু নজর রাখতি তাহলে আর এইসব হতো না। আমি তো তোরে সবসময় বলি, মেয়েটা হলো তোর, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তোর, কিন্তু তুই তো আর আমার কথা শুনিস না। হঠাৎ ঋতু তানিয়াকে নিয়ে এসে আপুকে বলল, আন্টি আমি বরং তানিয়াকে আমার সাথে নিয়ে যাই। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো? এখানে তোমার দরদ দেখাতে হবে না। আর তানিয়া তুই তোর রুমে যা, আর তুমি এখানে আসো। তানিয়া কান্না করতে করতে ওর রুমে চলে গেল। ঋতু আমার কাছে দাঁড়িয়ে বলল, আমি বাসায় চলে যাই ভাইয়া। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, আর যদি আমি তোমার আশেপাশে তানিয়াকে দেখি তাহলে তোমার খবর আছে। ঋতু কান্না করতে করতে বলল, আমার এখানে কোনো দোষ নাই ভাইয়া, আমাকে তানিয়া এসব করতে বলেছে। আপু দাঁড়িয়ে আমাকে বলল, তুই আমাদের মা মেয়ের মাঝে আসবি না একদম, আজ করে আমি খাইছি। আমি তাড়াতাড়ি দুলাভাইকে কল দিয়ে বললাম, আপনি তাড়াতাড়ি বাসায় আসেন, নইলে আপনি আর আপনার মেয়েকে ফেরত পাবেন না। আপু তানিয়ার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি এখন ভালো করেই বুঝতে পারছি আজকে আপু কি করতে পারে। আমার আপু এভাবে ভালো ঠিকই, কিন্তু ওর রাগ হলে সবকিছু একদম ভেঙে তছনছ করে দেয়। এবার আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, আজকে তুমি তোমার বান্ধবীর জন্য অপমানিত হলে না বলো? এমন বান্ধবী রেখে লাভ আছে বলো? ঋতু উল্টা রেগে গিয়ে বলল, ওই মিয়া আপনি কোনো কথা বলবেন না, আপনার জন্য আজকে এইসব হয়েছে, আপনাকে আমার দেখার আছে। আমি বললাম, ও মা তাই নাকি? তা কি করবে, আমাকে মারবে নাকি আমাকে বিয়ে করবে? ঋতু বলল, আপনাকে তো আমি ছাড়বো না। আমি ঋতুর হাত ধরে নিচে বসিয়ে বললাম, এখানে তো কেউ নেই, আগের কথাগুলো কি সত্যি করে দিব নাকি? হঠাৎ দুলাভাই ভিতরে ঢুকে আমার কাছে এসে বলল, কি হয়েছে রিফাত? আমি বললাম, আগে আপনি আপনার মেয়েকে বাঁচান, গিয়ে দেখেন আপু হয়তো তানিয়াকে মারছে। দুলাভাই দৌড়ে রুমের কাছে ছুটে গেল। আমি এবার ঋতুর দিকে তাকিয়ে দাঁত কামড়ে বললাম, দোকান থেকে কি প্যাকেট নিয়ে আসবো নাকি? না তার থেকে বরং চলো কক্সবাজারে যাই, ভালো আনন্দ করতে পারবো, কি বলো? ঋতু বলল, এটা কিন্তু আপনার এলাকা না, আমার সাথে পাঙ্গা নিবেন না, নইলে আপনার খুব খারাপ অবস্থা করে দিব। এখানকার চেয়ারম্যানের ছেলে কিন্তু আমার পিছনে ঘোরে। আমি বললাম, ওমা তাই নাকি? তোমার তাহলে এত পাওয়ার, আর আমি এটাই জানি না। আমি ঋতুর ঠোঁট ধরে আমার ঠোঁটে লাগিয়ে দিলাম, হালকা করে একটা কিস করলাম ওকে। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিয়ে বললাম, আমি তোমার সাথে খারাপ কিছু করতে চাই নাই, কিন্তু তুমি আমাকে এমন কিছু করতে বাধ্য করলে, এখন যা পারো তাই করতে পারো, যাও।
ঋতু কান্না করতে করতে বাইরে চলে গেল। মনে মনে বললাম, এই কাজটা কি আমি ঠিক করেছি? হয়তো না। হঠাৎ দেখি আমার ছোট বোন কল করেছে। আমি ফোনটা রিসিভ করতেই বললাম, আপু বলেন। আপু বলল, ভাইয়া আমি না একটা ভুল করে ফেলেছি। আমি বললাম, কি হয়েছে তাই বল। আপু বলল, আমি আজকে সকালে আম্মুর সাথে ঝগড়া করেছি, কিন্তু এখন আম্মু আমার সাথে কথা বলে না। আমি বললাম, কি নিয়ে ঝগড়া করলি? আপু বলল, আম্মু আমাকে বলে নাকি আমি বাবার মতো দেখতে কালো হয়েছি, আমাকে নাকি কোনো ছেলেই বিয়ে করবে না। আমি আমার ছোট বোনের মায়ের কথা শুনে হাসতে হাসতে বললাম, এই নিয়ে তোর আম্মুর সাথে ঝগড়া করতে হয়? কি যে বলবো তোরে আমি। ভাই বলল, তুই আমাকে নিয়ে মজা করছিস ভাইয়া। আমি বললাম, আচ্ছা সরি সরি আপু, আর বলবো না, হয়েছে? মাই বলল, হয়েছে। এখন আমার আপুর কাছে দে তো, আপুর সাথে কথা আছে। আমি বললাম, আপু এখানে নাই, ভিতরে আছে, পরে কল দিবনি। ভাই বলল, আচ্ছা তুই আসবি কবে? আমি বললাম, এই হয়তো সবকিছু ছেড়ে চলে আসতে হবে, মনে হয় এখানে বেশি দিন চাকরি করা যাবে না। ভাই বলল, ভাইয়া আম্মু আর বাবা মিলে মাঝে মধ্যে দেখি তোর বিয়ে নিয়ে আলোচনা করে। আমি বললাম, এত তাড়াতাড়ি বিয়ে করে আমি কি করব? ভাই বলল, এত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে বড় কথা এটা না, বড় কথা হলো আমাদের চাচাতো বোন আছে না, যে একবার ওই ছেলের সাথে ধরা খেয়ে বিদেশে চলে গেছে, শুনছি তার সাথেই নাকি তোর বিয়ে দিবে বলেছে। আমি বললাম, কি? সিসি, বাবা মা বললেই আমি কি ওই মেয়েকে বিয়ে করব বলে তোর মনে হয়? হঠাৎ দেখি দুলাভাই তানিয়াকে নিয়ে রুম থেকে বের হলো। কেটে দিতেই দুলাভাই তানিয়াকে নিয়ে আমার পাশে বসে বলল, দেখো রিফাত, আমার মেয়ে হয়তো এত কিছু বোঝে না, ও যদি তোমার সাথে কোনো ভুলভাল কথা বলে থাকে মাফ করে দিও, তোমার কাছে আমি হাত জোর করে। আমি বললাম, আরে কি বলেন দুলাভাই, আপনি এভাবে বলবেন না প্লিজ, আমি এসব বলতে চাই নাই, তবে আমার কাছে মনে হলো ও এইসব বেশি বেশি করছে, এজন্য আপুকে বললাম। দুলাভাই বলল, ভালো করছো, তুমি এইসব না বললে জানতেই পারতাম না। আমি আর কিছু না বলে সোফা থেকে উঠে রুমে চলে গেলাম। আজকে হয়তো কারো মুড ঠিক নেই, এজন্য আর রুম থেকে বের হই নাই। রাতে দেখি আপু রান্না বান্না কিছুই করে নাই। মনে মনে বললাম, কেন যে আমি এইসব বলতে গেলাম। কিচেনে গিয়ে দেখি রান্না করা তরকারি আছে। আমি শুধু ভাত বসিয়ে দিলাম গ্যাসের চুলায়। রান্না করে সবকিছু টেবিলে গুছিয়ে রেখে আপুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি আপু এক কোনায় বসে আছে, আর দুলাভাই তানিয়াকে নিয়ে আরেক কোনায় বসে আছে। আমি শুধু বললাম, টেবিলে খাবার দেওয়া আছে, এখন যদি রাগ করে না খাস আমিও খাবো না, রাগ পরে, এভাবে বসে রাখিস না, এখন খেয়ে আই। দুলাভাই ইশারা করে বলল, তুমি তোমার বোনকে নিয়ে যাও, আমরা আসছি। আমি আপুর হাত ধরে বললাম, চল। আপু বলল, তুই গিয়ে খেয়ে নে, আমি খাবো না। আমি আপুকে জোর করে টেবিলে নিয়ে গেলাম। আমি আপুকে নিজ হাতে খাইয়ে দিলাম। পরে আমি অল্প কিছু খেয়ে রুমে চলে গেলাম। এর ভিতরে ফোনটা আবার বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, আরে ঋতু যে, কি মনে করে কল দিলে? ঋতু বলল, কেন, আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিতে পারি না? আমি বললাম, এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার মনে হয় না তুমি আমার সাথে এভাবে মধুর ভাষায় কথা বলবে। ঋতু ওপাশ থেকে হাসি দিয়ে বলল, আপনি দিন গণনা শুরু করে দেন, হয়তো আপনি বাঁচতেও পারেন, আবার হয়তো আপনি মারা যেতেও পারেন। আমি বললাম, মনে হচ্ছে তুমি আমাকে হুমকি দিচ্ছ। ঋতু বলল, আমি কাউকে হুমকি দিই না, সরাসরি ভয় দেখাই, আর সে যদি ভয় না পায় তাহলে আমি সেই ব্যবস্থাও করে দিই। আমি বললাম, ও তাই নাকি, আচ্ছা আমি তৈরি আছি, আমিও দেখতে চাই তুমি আমাকে কিভাবে ভয় দেখাও। ঋতু বলল, আপনার কলিজাটা অনেক বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওইটা ছোট করে দিব, চিন্তা করবেন না। আমি বললাম, দেখাই যাবে, এখন ফোন রাখো, ঘুমাবো। ঋতু বলল, আশেপাশে দেখে ঘুমাবেন, কারণ কখন কোন দিক দিয়ে আপনাকে কেউ মারতে আসে এর কোনো হিসাব নেই। আমি আর ঋতুর কথাই কান্না দিয়ে ফোনটা কেটে দিলাম। তবে এখন আমার কেমন যেন একটু একটু ভয় হচ্ছে। আমি জানি ছেলেরা মেয়েদের জন্য সবকিছু করতে পারে। এই তো কয়েকদিন আগে একটা ছেলে হাসার জন্য খুন হয়েছে, তাও আবার বিনা অপরাধে। ওই ভাইয়ের দোষ ছিল, তিনি কেন ওই মেয়েগুলোর সামনে হেসেছিল। মেয়েদের জন্য ছেলেরা কি না করতে পারে ভাবতেই মনের ভিতরে অজানা একটা ভয় কাজ করছে। আচ্ছা তবে কি আমি ঋতুর কাছে মাপ চাইবো? দূর, আমি কি সব চিন্তা করছি, ও তো পিচ্ছি একটা মেয়ে, ও আবার আমার কি করবে, এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পুরো শার্ট রক্তে ভিজে আছে। আমি তাড়াতাড়ি শরীর থেকে শার্টটা খুলে দেখতে লাগলাম শরীরে কোথাও কোনো আঘাত আছে কিনা। ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে, কিন্তু না, শরীরে কোথাও কোনো আঘাত নেই। হঠাৎ চোখ গেল জানালার উপর, জানালার কাছে রক্তের কিছু ফোঁটা পড়ে আছে। তার মানে কেউ আমার সাথে মজা করার জন্য এইসব করছে। সকাল সকাল মেজাজটাই এমনি গরম হয়ে গেল, আর বলতে না বলতেই ফোনটা বাজতে লাগলো। ফোনের স্ক্রিনে ঋতুর নাম্বার ভেসে আছে, তার মানে এই সব কিছুর পেছনে ঋতুর হাত আছে।
আমি ফোনটা রিসিভ করে স্পিকারে দিয়ে বললাম, সকাল সকাল ফোন করলে কি কারণে? ঋতু ওপাশ থেকে হাসতে হাসতে বলল, আপনি খালি গায়ে কি করছেন? আপনার পেট বা পিঠের কোনো জায়গা আবার ফুটো হয়ে যায়নি তো? আমি বললাম, তার মানে এইসব কিছুর পেছনে তোমার হাত আছে? ঋতু বলল, ও মা, আমি আবার কি করলাম? আমি তো সকাল সকাল আপনার খোঁজ নিতে ফোন করলাম। আমি বললাম, নিজেকে নিজে অনেক চালাক মনে করো না? ঋতু বলল, অবশ্যই মনে করি। কেন, আপনার কোনো সন্দেহ আছে নাকি? আমি রেগে ফোনটা কেটে দিলাম। যদি এই মেয়েকে আমি হাতের কাছে পেতাম না, তাহলে কি যে করতাম এর কোনো হিসাব নেই। যাক, সেসব কথা চিন্তা পরে করা যাবে। যা হয়েছে তা হয়েই গেছে। ওয়াশরুমে ঢুকে গোসল করে ফেললাম। রুম থেকে বের হয়ে দেখি দুলাভাই টেবিলে বসে নাস্তা করছে। আমি গিয়ে টেবিলে বসতেই দুলাভাই প্রশ্ন করলো, কি শালা বাবু, আজকে সকাল সকাল গোসল করলে কারণটা কি? আমিও মজা করে বললাম, নতুন নতুন বিয়ে করেছি তো, এজন্য সকাল সকাল গোসল করি। আপু মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর, এখন নাস্তা কর। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। তবে তানিয়ার কথা বলতেই দুলাভাই বলল, ও নাকি এখনো ঘুমাচ্ছে। নাস্তা শেষ করে সরাসরি দোকানে চলে গেলাম। আজকে 5 দিন হয়ে গেল। এখন পরিবেশটা মোটামুটি একটু ঠান্ডা আছে। এই 5 দিনে তানিয়া একদিনও স্কুলে যায় নাই। তবে ও এখন আর আগের মতো আমার সাথে কথা বলে না। কথা না বললে আমার কি যায় আসে? আমার আরো ভালো হয়েছে। আজকে সকাল সকাল দোকানে যাই নাই। আজকে একটু বেলা করেই দোকানে যাব বলে রুমে শুয়ে আছি। হঠাৎ বাইরে থেকে আপু ডাক দিয়ে বলল, রিফাত, এই দিকে আয় তো একটু। আমি আপুর কথা শুনে রুম থেকে বের হলাম। আপুর সামনে গিয়ে বললাম, আপু বল, কি হয়েছে? আপু আমার দিকে তাকিয়ে বলল, তানিয়ার সাথে ওর স্কুলে যাতো একটু, কি জানি একটা দরকার হয়েছে, বলে আমাকে যেতে। কিন্তু আমার তো শরীর খারাপ, এজন্য আমি যেতে পারবো না, তুই যা। তানিয়া স্কুল ড্রেস পরে বের হয়ে বলল, আম্মু এখনো রেডি হও নাই? আপু তানিয়াকে বলল, আমি যাব না আম্মু, তোমার মামা যাবে। রিফাত তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। মনে মনে বলছি, না জানি আজকে আমার কপালে কি আছে। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে আসলো, যেটা ছিল, ভালো থাকুক ভালোবাসা, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি বুঝলেন না। আপনাকে ভালোবাসার বিনিময়ে শুধু আমি অপমানিত হলাম। আজকে হয়তো আপনার সেই দিন হতে চলেছে। চারিপাশে একটু ভালো করে নজর রাখবেন। মনে মনে বললাম, এই মেসেজগুলো আবার কে দিল? কিছুই তো মাথায় আসছে না। যাকগে, সেই সব আমার চিন্তা করে লাভ নেই। হয়তো রং নাম্বার থেকে ভুলে চলে আসছে। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। আপু আমার সামনে তানিয়াকে বলল, সাবধানে, কোনো ঝামেলা করবি না, আর যদি কিছু হয় তোর বাবাকে ফোন করবি, ঠিক আছে? তানিয়া বলে হাঁটতে লাগলো। আমি ওর পিছনে পিছনে যেতে লাগলাম। একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে পড়লাম। তবে তানিয়া আমার পাশেই বসেছে, কিন্তু ও কোনো কথা বলছে না, একদম চুপচাপ বসে আছে। গার্লস স্কুলের সামনে নেমে আমি তানিয়াকে বললাম, আমাকে কি স্কুলের ভিতরে যেতে হবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবো? তানিয়া শুধু বলল, আপনাকে স্কুলে নিয়ে এনেছি কোনো এক দরকারে। স্কুলের বাইরে যদি থাকার জন্য নিয়ে আসতাম, তাহলে তো আপনাকে আর দরকার পড়তো না। তানিয়া এক প্রকার রাগ করে আমার সাথে এই কথাগুলো বলল। আমি তানিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম। ভিতরের মাঠে যেতেই কোথা থেকে ঋতু এসে তানিয়াকে জড়িয়ে ধরে বলল, মামা, তোরে অনেক অনেক মিস করছি। এই কয়দিন তোর কথা খুব মনে পড়েছে। এই মেয়ের সাথে তাহলে তানিয়া এখনো কথা বলে? তবে আমার কেন জানি মনে হয় তানিয়াকে দিয়ে খারাপ কাজ করার পিছনে ওর হাত আছে। ঋতু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। তবে আমি ওর হাসির কারণ হয়তো এখনো বুঝতে পারি নাই। মাঠের এক কোনায় আমাকে দাঁড় করিয়ে তানিয়া বলল, মামা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি অফিস রুম থেকে আসছি। ঋতু চল তো। তানিয়া চলে যাওয়ার পর আমাকে কেমন যেন অসহায় অসহায় লাগছে। আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে। এটা তো গার্লস স্কুল, এখানে ছেলে আসবে কোথা থেকে? লজ্জায় আমার কেমন যেন লাগছে। কাউকে কিছু বলতেও পারছি না। দূর থেকে কিছু মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। নিজেকে আজকে সত্যি অনেক অসহায় অসহায় লাগছে। এই তো তানিয়া চলে আসছে। তানিয়া আমার কাছে আসার পর বলল, মামা ক্লাসে চলেন, ম্যামের সাথে কিছু দরকারি কাজ আছে, পরে চলে যাবেন। আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম, আমি ক্লাসে গিয়ে কি করব? তার চেয়ে বরং তুমি চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি দরকার হয় ডেকে নিও, হাসবনি। তানিয়া আমার হাত ধরে বলল, চলেন তো মামা, এখানে একা একা দাঁড়িয়ে কি করবেন? কিছু হবে না, আমি আছি তো। তানিয়া আমার হাত ধরে ওর ক্লাসরুমে নিয়ে গেল। আজকে নিজেকে সত্যি এক অবুঝ প্রাণী মনে হচ্ছে। মেয়েরা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার কথাই, কারণ আমি হঠাৎ করে ওদের ক্লাসরুমে ঢুকে গেছি। তানিয়া সামনে বসে আমাকে বলল, আমি যেন পিছনে ঋতুর সাথে বসি। তানিয়ার এই কথা শুনে আমার কেমন যেন একটা খটকা লাগলো। ওরা কি আসলেই কিছু করতে
চাইছে নাকি। কিছুক্ষণ বসে থাকার পর একজন শিক্ষক ক্লাসরুমে এসে আমাকে দেখে প্রশ্ন করলো, এই ছেলে তুমি এখানে কি করো? ঋতু সাথে সাথে দাঁড়িয়ে উত্তর দিল, ম্যাম এই ছেলেটা আমাকে প্রতিদিন রাস্তায় বিরক্ত করে, এই জন্য আজকে ভুলভাল বুঝিয়ে আপনার কাছে নিয়ে আসছি, এখন ওর বিচার আপনি করবেন। মনে মনে বললাম, তাহলে তানিয়া আর ঋতু বুদ্ধি পরামর্শ করে এই কাজ করেছে। আজকে যে আমার 12টা থেকে 13টা বেজে যাবে আমি এটা বুঝতে পারছি। ক্লাস টিচার আমাকে কিছু না বলে ঋতুকে বলল আমি ক্লাসটাকে শেষ করি, পরে এর বিচার করছি। আর তুমি এই ছেলেকে ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসে ভালো একটা কাজ করেছো। ঋতু আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, এখন আপনাকে সবার সামনে অপমানিত করব, যদি পারেন স্কুল থেকে বের হয়ে দেখান। এখানে আমি যে কোনো কিছু করতে পারবো না এটা আমি শিওর, এজন্য ঋতুর পাশে চুপচাপ বসে আছি। ঋতুকে বললাম, তুমি ক্লাসের বাইরে যা পারো তাই করবে, আমি কিছু বলবো না, প্লিজ তাও আমাকে এখান থেকে বের করে দাও। ঋতু হাসি দিয়ে দাঁড়িয়ে পড়ল আর মুহূর্তের ভিতরে মুখটা কালো করে দিয়ে কান্নার ভাব করে বলল, ম্যাম এই ছেলে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, আমি আপনাকে আগেই বলছি ওর বিচার আগে করতে, কিন্তু আপনি সেটাও করলেন না। ম্যাডাম ঋতুকে বসতে বলে আমাকে বলল, এই ছেলে তুমি দাঁড়াও, ঋতু আমার সাথে যে এমন কিছু করবে এইসব আমার ধারণার বাইরে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম। ম্যাম আমাকে প্রশ্ন করলো, এই মেয়েটা তো তোমার ছোট বোনের মতোই, ওকে কেন তুমি বিরক্ত করো? যদি তোমার বোনের সাথে কেউ এইসব করে তাহলে তুমি কি সেটা সহ্য করতে পারবে বলো? আমি যে কিছু বলবো তার আগেই কে যেন আমার পা ধরে জোরে একটা টান মারলো, আর আমি আমার নিজের বল সামলাতে না পেরে ঋতুর উপর গিয়ে পড়লাম। আর তখন ঋতু চিৎকার দিয়ে বলল, ম্যাম আপনাদের সামনেই এই ছেলে আমার ইজ্জত নষ্ট করে দিবে, আপনারা কিছু করবেন প্লিজ। ঋতু এই কথাটা বলতে দেরি হলো আর ক্লাসের মেয়েরা আমার উপর ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। ধর্ষকের মায়ের তো বোঝেন কেমন হয়, তাও আবার ক্লাসের সব কয়টা মেয়ে মিলে আমাকে মারছে। আমি শুধু মাথা নিচু করে চুপচাপ সহ্য করছি, যে যেভাবে ইচ্ছা সেভাবেই মারছে। হঠাৎ কিছু স্যার এসে আমাকে বাঁচালো, আমার কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। স্যাররা কোনো মতো আমাকে বুঝিয়ে শুনিয়ে মাঠের বাইরে বের করে দিয়ে বলল, আর কোনোদিন যেন তোমাকে স্কুলের আশেপাশে না দেখি। মেয়েদের মার খেয়ে আমার শরীরের শক্তি কমে গেছে, ভাবিনি কখনো ঋতু আমার সাথে এমন কিছু করতে পারবে। হঠাৎ করে ঋতু আর তানিয়া আমাকে ধরে একটা অটোতে তুলে নিল। ঋতু আমার কানের কাছে মুখ নিয়ে বলল, একদম কোনো কথা বলবি না, আমার হাতে কিন্তু চাকু আছে, বেশি কিছু করলে ওইটা তোর পেট বরাবর বসিয়ে দিব। আমাকে ওরা ধরে একটা নিরিবিলি বাসার সামনে নিয়ে গেল, আমাকে ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে দিল। তানিয়া ঋতুকে বলল, তুই যাই পারিস তাই কর, আমি কাউকে কিছু বলবো না, ও যেন আমাদের বাসায় আর না যেতে পারে, তুই সেই ব্যবস্থাটা করে দিস। ঋতু বলল, আরে তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু দেখে নিব, তুই এখন বাসায় চলে যা। তানিয়া একবারও আমার দিকে ঘুরে তাকিয়ে দেখে নাই, ও বরং চুপচাপ হেঁটে হেঁটে চলে গেল। তানিয়া যাওয়ার পর ঋতু একটা কাপড়ের টুকরো নিয়ে আমার কপালের রক্ত মুছে দিয়ে বলল, তোর খুব বেশি কষ্ট হচ্ছে না রে? আমি তো তোরে সকালে মেসেজ করে বলছিলাম যে আশেপাশে কেউ আছে কিনা একটু ভালো করে দেখে আসতে, কিন্তু তাও করলি না। আমি ঋতুর দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, এমনটা না করলেও পারতে, তোমার কি লাভ আমার সাথে এইসব করে? ঋতু ওর শরীর থেকে ওড়না ফেলে দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বলল, তোর জীবন এখন আমার হাতে জানিস, তবে আজকে তুই চাইলেও বাঁচতে পারবি না। আমি বললাম, যদি মারার ইচ্ছে থাকে মেরে ফেলো, আমি কিছু বলবো না। ঋতু সিগারেট ফেলে আমার কোলের উপর বসে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁটের উপর আক্রমণ চালালো। জানি না এভাবে কতক্ষণ চললো, তবে যখন ঠোঁট থেকে রক্ত বেরোতে লাগলো তখনও মুখ সরিয়ে বলল, কিরে সেই দিন না তুই আমাকে জোর করে কিস করলি, তো আজকে এত ভয় কেন তোর চোখে মুখে? আমি বললাম, আমি কখনো ভয় পাই না, তবে তোমার মতো পিচ্চি একটা মেয়ে আমার সাথে এমন কিছু করবে আমি এটা হয়তো ভাবতেও পারি নাই। ঋতু আমার শরীর থেকে শার্ট খুলে আমার বুকের লোমগুলো একটা একটা করে টান দিয়ে ছিটতে লাগলো। আমি কষ্টে চিৎকারও করতে পারছি না, কারণ ও আমার মুখে ওড়না চেপে দিয়েছে। বুকের লোমের গোড়া থেকে ছোট ছোট রক্তের ফোঁটা শরীর থেকে ধীরে ধীরে নিচে পড়ছে। হঠাৎ করে ঋতু দাঁড়িয়ে ঋতুর শরীর থেকে সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল। আমার মুখ থেকে ওড়না সরিয়ে বলল, কিরে এখন আমাকে কেমন লাগছে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, বাজারের নষ্টা মেয়েগুলো আছে না, ওদের থেকেও আরো বেশি খারাপ লাগছে তোমাকে। আমার কথা শুনে ঋতু আমাকে চেয়ার সহ লাথি মেরে নিচে ফেলে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, আমাকে তুই নষ্ট বলিস? এই কথা বলে ঋতু আমাকে নিচে ফেলে যেভাবে ইচ্ছে সেভাবে মারতে লাগলো।
কিছুক্ষণ পর ঋতু আমাকে ছেড়ে একটা চেয়ারে বসে বলল, তোর জায়গায় যদি আজকে অন্য কেউ হতো তাহলে হয়তো এতক্ষণে আমার ইজ্জত লুটে নিত। আর তুই, আমার শরীরে অনেক জায়গা থেকে রক্ত বেরোতে লাগলো। নিচ থেকে মুখ তুলে ঋতুর দিকে তাকিয়ে বললাম, কোনোদিন যদি আমি তোরে সামনে পাই ছাড়বো না, এটা মনে রাখিস। ঋতু আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, তাই নাকি? পাশ থেকে ঋতু বিষের বোতল নিয়ে আমার উপর ঢেলে দিল। আমি ব্যথায় যন্ত্রণায় জোরে একটা চিৎকার দিয়ে বললাম, ও মা গো, আমি শেষ। ঋতু পা দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, একদম চুপ, কোনো কথা বলবি না, কথা বললেই কেটে ফেলবো। এভাবে নিচে পড়ে কতক্ষণ ছিলাম তা বলতে পারি না। ধীরে ধীরে ব্যথার যন্ত্রণায় আমার চোখ বন্ধ হয়ে গেল। তবে শেষ মুহূর্তে আমার আম্মুর হাসি মুখটা সামনে ভেসে উঠলো। খুব করে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ঋতু আমাকে বাঁচতে দিল না। এইদিকে আমার চোখ বন্ধ হয়ে গেছে দেখে ঋতুমতো প্রায় অনেকটাই ভয় পেয়ে গেল। ও ভাবতেও পারে নাই ওর রাগের কারণে ও হয়তো কাউকে মেরে ফেলতে পারে। ঋতু তাড়াতাড়ি কাপড় পরে আমাকে কি করবে তাই চিন্তা করছে। হঠাৎ ঋতুর মাথায় একটা আইডিয়া এলো, এটা তো নির্জন একটা জায়গা, এখানে কে কি করলো এটা আবার কে দেখবে। এজন্য ঋতু খুব সতর্কতার সাথে রুম থেকে বের হয়ে গেল। আর যাওয়ার আগে ও কোনো প্রমাণ রাখে নাই, সবগুলো সাথে করে নিয়ে গেছে। হঠাৎ করে কিসের যেন একটা শব্দ আমার কানে ভেসে আসলো। আর তখনই আমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি আমি নিচে পড়ে আছি। আর আমার থেকে কিছুটা দূরে বিষের বোতলটা পড়ে আছে। শরীর থেকে বিষের গন্ধ যেন যাচ্ছেই না। আবার এইদিকে শরীরের রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখান থেকে উঠে যে বাসায় যাব এই শক্তিটাও নেই। আমাকে যেভাবেই হোক বাঁচতে হবে, আমি ছাড়া আমার বাবা মায়ের আর কেউ নেই। দেখতে দেখতে রাত হয়ে গেল, কিন্তু আমি যে নিচে পড়ে আছি আর উঠতেও পারছি না। কাউকে যে ফোন করে বলবো আমাকে এখান থেকে নিয়ে যেতে সেটাও পারছি না, কারণ আমার ফোন আর মানিব্যাগ সহ ঋতু নিয়ে পালিয়েছে। হঠাৎ করে পাশে একটা লাঠি দেখতে পারলাম, কোনো মতে ওইটার কাছে এনে ধীরে ধীরে দাঁড়াতে লাগলাম। আগে মুরব্বীরা প্রশ্ন করতো, বলতো বাবা, মানুষের 3 পা কখন হয়? তখন বলতাম, মানুষের আবার 3 পা আছে নাকি? তখন তারা বলতো, যখন বুড়ো হয়ে যাবে তখন তোমার 3 পা হবে, এখন তুমি এটা বুঝবে না। তবে আজকে আমি সত্যি সত্যি বুঝতে পারছি মানুষের কোন সময় 3 পা হবে। লাঠির সাহায্যে বাসার বাইরে গেলাম, আর বাসার সামনে ছোট্ট একটা সুইমিং পুল দেখতে পারলাম। ধীরে ধীরে ওখানে নেমে গেলাম। শরীরটা আজকে অনেক ক্লান্ত হয়ে আছে। আগে মাথা ঠান্ডা করি, পরে চিন্তা করি কি করা যায়। কিছুক্ষণ পানিতে থাকার পর মনে হলো যেন শরীরে কিছুটা শক্তি ফিরে এসেছে। তবে ঋতু আমার সাথে আজকে যা করলো এর হিসাব আমি একদিন নিব। ওকে ছোট বলে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ও কিনা আমাকে মারতে এখানে নিয়ে এসেছিল। আর তানিয়ার কথা কি বলবো, ওকে তো আমি হাতে কলমে এমন শিক্ষা দিব যা ও জীবনেও বলতে পারবে না। পানি থেকে কোনো মতে উপরে উঠে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছি আমি এখন কোথায় আছি। আরে হ্যাঁ, একটু সামনে গেলেই তো আমি দুলাভাইয়ের দোকান পাবো। আমি লাঠির সাহায্যে ধীরে ধীরে হেঁটে সামনে যেতে লাগলাম। আর কিছুক্ষণের ভিতরে দোকানের সামনে চলে গেলাম। ভিতরে দেখি দুলাভাই বসে বসে কি জানি লেখছে। হঠাৎ করে দুলাভাই আমার দিকে তাকিয়ে দৌড়ে দোকান থেকে বের হয়ে আমাকে দোকানের ভিতরে নিয়ে গেল। আমি একটা চেয়ারে বসে সামনে থেকে কিছু নিয়ে খেতে লাগলাম। দুলাভাই আমাকে প্রশ্ন করলো, তোমার শরীরে যে এত আঘাত কেন? আর দেখে মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। আমি একটু পানি খেয়ে শান্ত হয়ে বসে বললাম, মানুষে আমাকে আর কি মারবে বলেন, আমাদের ঘরের ভিতরেই তো শত্রুর অভাব নেই। দুলাভাই আমার দিকে তাকিয়ে বলল, কি বলছো এসব তুমি? আমি বললাম, আমাকে আর কেউ মারে নাই দুলাভাই, আজকে আপনার মেয়ের জন্য আমার এই অবস্থা। এত ভালোবাসি আমি তানিয়াকে, কখনো ওকে আমি বাজে নজরে দেখি নাই। ও আমার বড় বোনের মেয়ে, আমি কি ওর কোনো ক্ষতি করেছি? এরপরও ও আমাকে আজকে মারতে নিয়ে গিয়েছিল। ভাগ্য ভালো যে বেঁচে ফিরেছি। দুলাভাই বলল, কি করেছে আমার মেয়ে, আমাকে একটু বুঝিয়ে বলো। আমি এক এক করে দুলাভাইকে সবকিছু বললাম। সবকিছু শুনে দুলাভাই বলল, এতটা খারাপ হয়ে গেছে আমার মেয়ে যে কিনা তার মামাকে মারতে গিয়েছিল। আর ঋতুকে আমি ভালো মেয়ে মনে করতাম, আর ও কিনা। আমি বললাম, বাদ দেন দুলাভাই, এখন আমি আর এইসব শুনতে চাই না। দুলাভাই আমাকে ধরে বলল, হাসপাতালে চলো, এখন তোমার ট্রিটমেন্টের দরকার। আমি বললাম, তার আর দরকার নেই দুলাভাই, আজকে রাতের ট্রেনে আমি আমার দেশের বাড়ি চলে যাব, আর কখনো হয়তো এখানে আসা হবে না।
দুলাভাই মন খারাপ করে বলল, যা কিছু হয়েছে এর জন্য আমি তোমার কাছে মাপ চাইছি। আমি তোমাকে কথা দিচ্ছি, এর বিচার আমি নিজাতে করব। আমি বললাম, থাক দুলাভাই, আপনাকে আর কিছু করতে হবে না, শুধু তানিয়াকে একটু বুঝিয়ে বলবেন এইসব করা ভালো না। আর আপুকে বলবেন না আমি কোথায় আছি। আমি যে আজকে বাসায় চলে যাব, আপুকে কিছু বলবেন না। দুলাভাই বলল, দেখো রিফাত, আমি বলছি তো আমি এর বিচার নিজাতে করব, আমাকে কিছু সময় দাও, তোমার পাগলামো করতে হবে না। আমি দুলাভাইয়ের হাত ধরে বললাম, কয়েকদিন আগে তানিয়াকে আপু খুব মেরেছে, কিন্তু ও কিছু বোঝে নাই, উল্টা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে। আপনার হয়তো ভাই আছে, মেয়ে আছে, কিন্তু আমার বাবা মায়ের আমি ছাড়া কেউ নেই। আমার বাবার বয়স হয়ে যাচ্ছে, আমি মারা গেলে ওনার কি হবে? আজকে তো মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি, আপনার মেয়ে আর ঋতু তো ধরেই নিয়েছে আমি মারা গেছি। আমি কেমন মানুষের কাছে থাকি যেখানে আমার নিজের ভাগ্নি আমাকে মারতে চাই। থাক, আমি আর কিছু বলবো না। আপুকে আমার সম্পর্কে কিছু বলবেন না, কয়েকদিন গেলে পরে বলবেন আমি বাসায় চলে গেছি। আমি আর এই শহরে থাকতে চাই না। ভালো থাকবেন দুলাভাই আপনি। একটু পর এখান থেকে একটা ট্রেন যাবে, ওইটা দিয়ে চলে যাব। দুলাভাই আর কিছু না বলে চেয়ারে ধপ করে বসে পড়লো। কিছুক্ষণ চুপ থেকে দুলাভাই আমাকে বলল, আমি তোমাকে জোর করব না, তবে এই পিচ্চি মেয়েগুলো তোমার সাথে এমন কিছু করবে আমি ভাবতেও পারি নাই। আমি ওদের একটুও ছাড় দিব না। তানিয়া আমার মেয়ে তো কি হয়েছে? আমি বললাম, থাক দুলাভাই, ওকে কিছু করবেন না। তানিয়া এখনো হয়তো এত কিছু বোঝে না, তবে আমি শুধু এটুকুই জানতে চাইবো, আমি ওর কি এমন ক্ষতি করেছি যার জন্য আমাকে মারতে চাই? শুধু এই পর্যন্ত, আর কিচ্ছু না। দুলাভাই আমার হাতে একটা টাকার বান্ডিল দিয়ে বলল, এটা রাখো, যদি কোনোদিন দরকার হয় আমাদের মনে করবে, ঠিক আছে? আমি বললাম, আপনি অনেক ভালো মানুষ দুলাভাই, তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার আপুকে একটু নজরে রাখবেন, আপুকে কখনো কষ্ট দিবেন না। আমি আসি দুলাভাই, ভালো থাকবেন। দুলাভাইকে এই কথা বলে দোকান থেকে বের হয়ে গেলাম। এই শহরের মানুষগুলো খুব নিষ্ঠুর, ঋতুর হাত একটুও কাঁপে নাই আমাকে মারতে। আর কিছুক্ষণ আমি চোখ খুলে রাখলে ও হয়তো আমাকে জায়গায় খুন করে দিত। যাক, যা হয়েছে এখন আর এত চিন্তা করে লাভ নেই, তবে সময়ের সাথে আমি এর হিসাব সুদে আসলে বুঝিয়ে দিব। ধীরে ধীরে হেঁটে স্টেশনে চলে গেলাম। ট্রেন আসতে আরো 20 মিনিট বাকি আছে। কাউন্টারে গিয়ে একটা টিকিট কেটে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে আসলো। অবশেষে তাহলে আমি আমার বাড়িতে চলেই যাচ্ছি। কতদিন পর বাবা মাকে দেখবো, ভাবতেই মনটা ভালো হয়ে গেল। আমার জীবনে কি আছে কি নাই তা নিয়ে ভাবি না। বাবা মা আমার কলিজার টুকরো। আমার এখনো মনে হয় আমাকে যখন সাপে কামড় দিয়েছিল তখন আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকা ছিল না আমার বাবার। তখন আমার বাবা নিজের শরীরের রক্ত বিক্রি করে আমাকে চিকিৎসা করিয়েছে। আম্মুর কথা আর কি বলবো, যিনি সবসময় আমার পাশে ছায়ার মতো পড়ে থাকতেন। কি আছে আমার জীবনে? সারা জীবন কাজ করব, তাও বাবা মাকে শান্তিতে রাখবো। সিটে বসে কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি আর 2টা স্টেশন গেলেই আমি আমার গন্তব্যের জায়গায় পৌঁছে যাব। বসে বসে চিন্তা করছি, আচ্ছা ছোটবেলায় যে আমি আমাদের পাশের বাসার একটা মেয়েকে পছন্দ করতাম, ও কি আজও বাড়িতে আছে নাকি চলে গেছে? তবে এই মেয়েটাকে শুধু ছোটবেলায় দেখছি, কিন্তু যখন ও বড় হয়েছে তখন ওর বাবা ওকে শহরে পাঠিয়ে দেয়। এরপর ওর সাথে আমার আর দেখা হয় নাই। তবে যদি ওকে একবার সামনে পাই বলেই দিব যে আমি ওকে পছন্দ করতাম। আগের দিনগুলো কতই সুখের ছিল, আর বড় যত হচ্ছি ততই যেন দিন দিন টেনশন বেড়েই যাচ্ছে। আমি আমার স্টেশনে এসে নেমে গেলাম। না জানি বাসায় গেলে আম্মু আমাকে কি করে। শরীরে যে আঘাত আমার, আম্মু দেখলে তো বেহুশ হয়ে যাবে। অন্ধকারের মাঝে চাঁদের আলোয় হাঁটতে বেশ ভালোই লাগছে। দোকান থেকে হালকা করে কিছু কিনে একটা অটোতে উঠে গেলাম। তবে এখন আমি বাসায় যাব ঠিকই, কিন্তু কাউকে কিছু বলবো না। চুপচাপ আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। আমার রুমে ছোট্ট একটা জানালা আছে। ছোটবেলায় যখন আমি রাত করে বাসায় আসতাম তখন আমার বাবা আমাকে খুব মারতো। এজন্য বুদ্ধি করে আমি আমার জানালার কাছে একটা ফুটো করছিলাম, যাতে আমি আমার জানালা খুলে ভিতরে প্রবেশ করতে পারি আর বাবাও কিছু বলতে না পারে। অটো থেকে নেমে বাসার সামনে চলে গেলাম। অনেকদিন পর আমি আমার গ্রামটাকে দেখলাম, মনটা যেন জুড়িয়ে গেল। চাঁদের আলোয় সবকিছু যেন জল জল করছে। আমি আমার রুমের কাছে গিয়ে জানালা খুলে ফেললাম। ধীরে ধীরে রুমে ঢুকে গেলাম। রুমের লাইটটা অন করতেই দেখি আমার রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমি বুঝেছি আমার ছোট বোন আমার রুমটা সবসময় পরিষ্কার করে রাখে। কাপড় চেঞ্জ করে রুমের লাইটটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে দরজার কটকট আওয়াজে ঘুম ভাঙলো। বাইর থেকে আম্মু বলছে, চোরের বাচ্চা চোর, তুই আমার ছেলের রুমে কি করিস? তাড়াতাড়ি রুমের দরজা খোল, নইলে তোর খবর আছে।
আছে। আমি কথা দিচ্ছি তুই পালিয়ে না গেলে দরজা খুলে দিস, তাহলে হয়তো বেঁচে যাবি, নইলে আমি তোরে গুলি করে মারবো। আম্মুর কথা শুনে হাসতে লাগলাম। আমি বিছানা থেকে উঠে দরজার কাছে চলে গেলাম। ধীরে ধীরে দরজা খুলে দিলাম, আর দরজা খুলতেই সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, ভালো আছেন আম্মু আপনি? আম্মু আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না। হঠাৎ আম্মু আমাকে ছেড়ে বলল, তোর শরীরে এসব কিসের আঘাত? আমি বললাম, আরে বাদ দাও তো, এতদিন পর আসছি, কই একটু আদর করবে তা না। পাশ থেকে ভাই বলল, দেখ ভাইয়া, একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না, তোর শরীরে এইসব কিসের আঘাত তাই বল। আর কার এত সাহস যে আমার ভাইকে এভাবে মারে? আমি আম্মুকে সরিয়ে ভিতরে গিয়ে একটা চেয়ার টেনে বসে বললাম, এইসব শুনতে হবে না আম্মু, মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট, এখন ভাত দাও, খিদে পেয়েছে। আম্মু আমার কাছে বসে আমার কপালে চুমু দিয়ে বলল, বাবা তোর কি হয়েছে তাই বল, তোর বাবা এসে দেখে যদি তোর এই অবস্থা হয়েছে তাহলে আমাকে বকা দিবে। আমি বললাম, আম্মু এইসব শুনলে তোমার মন খারাপ হবে, ভাই রুমে গিয়ে দেখ, তোর জন্য একটা গিফট এনেছি। ভাই আমার পাশে দাঁড়িয়ে বলল, গিফট পরে নিব, আগে বল তোর কি হয়েছে। আমি বুঝছি ওরা আমাকে এত সহজে ছাড়বে না, তো আর কি করব, আম্মুকে সত্যি কথাই বলে দিলাম। আম্মু সব শুনে শান্ত হয়ে বসে আছে, কিছু বলছে না। আর বলবে কিভাবে, তানিয়া তো আমার বোনের মেয়ে। আমি আম্মুকে বললাম, বাদ দাও আম্মু, আমি চলে আসছি, আর যাব না ওদের বাসায়, বাবার সাথে কৃষি কাজ করব, আর পাশাপাশি ছাত্র পড়াবো। আম্মু কিছু না বলে দাঁড়িয়ে বলল, তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আমি আম্মুর হাত ধরে বললাম, আপুর এমনি মন খারাপ, ওকে কল করে সাবধান কিছু বলবে না, যদি আমার কথা জিজ্ঞেস করে বলবে জানি না। আম্মু ভিতরে যাওয়ার পর মাই বলল, ভাইয়া আমি তানিয়াকে ছাড়বো না, তুই দেখিস ওকে কিভাবে আমি মারি, আমার ভাইয়াকে ও মেরেছে। আমি মাহির হাত ধরে আমার রুমে গিয়ে ওর হাতে নতুন কাপড় দিয়ে বললাম, তোর পছন্দের কাপড়গুলো নিয়ে আসছি, এগুলো অনেক আগেই দুলাভাইয়ের দোকানে রেখেছিলাম, যদি বাড়িতে আসি তাহলে নিয়ে আসবো, আর আজকে তোর জন্য নিয়ে আসছি। মাহি আমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুই খাবার খা, আমি এগুলো পরে আসি। আর তুই আসলি কখন এটাই তো জানি না। আমি বললাম, রাতে এসেছিলাম, কিন্তু তোদের ডাকি নাই। মাহি বলল, কেন ডাকলি না? আমি বললাম, বাদ দে, যা তুই এগুলো পরে আয়। মাহি নাচতে নাচতে ওর রুমে চলে গেল। আম্মু খাবার নিয়ে আমার হাতে দিল, কিসের যেন একটা ওষুধ এনে আমার ক্ষত জায়গায় লাগিয়ে দিতে দিতে বলল, আজকে যদি তোর কিছু হয়ে যেত তখন আমাদের কি হতো বল। আমি বললাম, এজন্যই তো ওখান থেকে চলে আসছি। আর আম্মু, দুলাভাই 1 লাখ টাকা দিয়েছে, হয়তো আমার ব্যাগে রাখা আছে, ওটা বাবার হাতে দিয়ে দিও। আম্মু বলল, এত টাকা দিল কেন? আমি বললাম, আমাকে দুলাভাই রাখতে চেয়েছিল, কিন্তু আমি একেবারে চলে আসছি, এজন্য এত টাকা দিয়েছে। আর বাবা কোথায়? আম্মু বলল, কি জানি, এখন কোথায় না কোথাও গিয়েছে। খাবার শেষ করে বললাম, আম্মু একটু বাইরে যাই। আম্মু বলল, তো চাচের বাড়ি থেকে ঘুরে আই তাহলে। আমি বললাম, ওখানে পরে যাব, আগে গ্রামের একটু হাওয়া খেয়ে আসি। মাহি বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার বোন, তোরে তো আজকে অনেক সুন্দর লাগছে। মাহি ধন্যবাদ বলে আমার পকেটে হাত দিয়ে বলল, তোর ফোনটা কই ভাইয়া? আমি বললাম, ওই মেয়ে নিয়ে গেছে। মাহি বলল, তাহলে তুই আসলি কেন? তুইও ওই মেয়ের সাথে চলে যেতি, তোর লজ্জা করে না মেয়েদের হাতে মার খেতে? আম্মু মাহিকে ধমক দিয়ে বলল, তুই চুপ করবি, ছেলেটা মাত্র এসেছে, আর তুই কি শুরু করলি বলতো? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, চিন্তা করিস না বোন, তোর এই ভাই একদিন এমন কিছু করবে সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। এখন চল সুমনের বাসায় যাই। সুমন আমার ক্লাসমেট, তবে ওর একটা হাত নেই। আমি যখন বাসায় আসি ও সব সময় আমার সাথেই থাকে, ওর একটা হাত না থাকলে কি হবে? ওর মন মানসিকতা অনেক ভালো। মায়ের সাথে বাসা থেকে বের হতেই পাশের বাসার এক ভাবি সামনে পড়লো। ভাবি আমাকে দেখে বলল, কি রিফাত, দিন দিন দেখি শুধু সুন্দর হচ্ছ, কাহিনী কি? বিয়ে টিয়ে করেছো নাকি? আমি বললাম, কি যে বলেন না ভাবি, আমি আর বিয়ে সে অনেক পরে, আর আমাদের মতো ছেলেদের জন্য তো আপনাদের মতো ভাবি আছে নাকি? ভাবি মুখ বাঁকিয়ে বলল, আহারে অবুঝ ছেলে। আমি হাসি দিয়ে বললাম, আচ্ছা ভাবি, তাহলে সামনে যাই, পরে কথা হবে। ভাবির সাথে কথা শেষ করে সামনে হাঁটতে লাগলাম। ভাইয়া আমাকে প্রশ্ন করলো, ভাইয়া তোর ভাবিকে পছন্দ হয়? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, তোর মাথা আমি ফাটাবো, শুধু উল্টাপাল্টা কথা বলিস। মাহি বলল, ভাইয়া ওই দেখ, তোর প্রতিবন্ধী বন্ধু সুমন কোনো মেয়ের সাথে বসে বসে কথা বলছে। আমি বললাম, আচ্ছা চল গিয়ে দেখি মেয়েটা কে। হেঁটে হেঁটে সুমনের কাছে চলে গেলাম।
সুমন আর মেয়েটা পাশাপাশি বসে আছে। আমরা যে এখানে আসছি ওদের কোনো খেয়ালই নাই। আমি পেছন থেকে বললাম, কিরে শালা, তুই বসে বসে কি প্রেম করিস নাকি? সুমন আমাকে দেখে দাঁড়িয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আরে রিফাত, তুই, কতদিন পরে তোরে দেখছি, তোরে দেখে খুব ভালো লাগছে। সুমনকে ছেড়ে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কিরে, এটা আমাদের পাশের গ্রামের আজিম কাকার মেয়ে না? সুমন হাসি দিয়ে বলল, আর তোর ভাবি হয়। আমি বললাম, বাবা, তোর বিয়ে ঠিক হয়ে আছে আর তুই আমাকে কিছুই বলিসনি? সুমন বলল, আমি তোরে আমার বিয়ের কথা বলছি না, কারণ তোর যে বিয়ে ঠিক হয়ে আছে এটা তো আমাকে তুইও বললি না। আমি অবাক হয়ে বললাম, আমার বিয়ে ঠিক হয়ে আছে মানে? তুই কি বলতে চাস? সুমন বলল, কেন, তোর চাচাতো বোনের সাথে তোর বাবা সেই দিন না তোর বিয়ে ঠিক করলো? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, কিরে মাহি, সুমন কি ঠিক কথা বলছে? মাহি মাথা নিচু করে বলল, আম্মু তোর এই বিষয়ে কিছু বলতে না করেছে। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আমাকে না বলে আমার বিয়ে ঠিক করেছে। আমার চাচাতো বোনের স্বভাব চরিত্র ভালো না। এই মেয়েকে তো আমি জীবনেও বিয়ে করব না। দরকার হলে সারা জীবন কোনো বিয়েই করব না, তাও এই মেয়েকে বিয়ে করা যাবে না। আমি সুমনকে বললাম, আমার বিয়ে আর আমি জানি না, তোরে কি বলবো বল। আচ্ছা, এইসব বিষয়ে পরে কথা বলি, তোর বিয়ে কত দূর গেল এটা তো বললি না। সুমন মেয়েটার হাত ধরে বলল, বিয়ের সব কাজ শেষ, এখন শুধু তুলে আনবো। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, তুমি তো জানো আমার বন্ধুর আগে থেকেই একটা হাত নেই, বিয়ের পর তুমি ওর সাথে থাকতে পারবে তো? মেয়েটা আমাকে বলল, ও হয়তো আপনার বন্ধু হতে পারে, কিন্তু আমি ওর বিয়ে করাবো, আর আমি আমার স্বামীকে ছেড়ে কোথায় যাব? আমি একটা হাসি দিয়ে বললাম, পারফেক্ট একটা মেয়ে পেলি তুই। আচ্ছা, তোরা কথা বল, আমাকে এখন বাসায় যেতে হবে, বাবা হয়তো চলে আসছে। সুমন বলল, আমাদের বাসায় চল, এতদিন পর আসলি আর আমাদের বাসায় যাবি না? আম্মু তোরে দেখলে খুব খুশি হবে। আমি বললাম, অন্য একদিন যাব সুমন, বাড়িতেই তো আছি, দেখা তো হবেই, মাই চল। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে মাইকে বললাম, তুই আগে বাসায় চল, আমাকে না বলে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলে, আর তুই কিছুই বলিস না, আজকে বাসায় গিয়ে তোরে বানাবো। মাহি মুখ বাঁকিয়ে বলল, বাবাকে কিছু বলতে পারবে না, আসছে আমাকে মারতে। আমি বললাম, তুই আমার বোন নাকি শত্রু? মাহি বলল, তোর যেটা মনে হয়। এখন কথা না বলে বাসায় চলতো। মাহি আর আমি বাড়িতে চলে আসলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি বাবা সহ আমার চাচাতো ভাই রাসেল চেয়ারে বসে আছে। বাবা আমাকে দেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি কেমন আছো? আমি বললাম, এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? বাবা বলল, আগে ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখে আমার বেশ ভালোই লাগছে। আমি বাবাকে ছেড়ে রাসেল ভাইয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভাইয়া আপনি ভালো আছেন? রাসেল ভাই আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, এই তো ভালো আছি, তুই ভালো আছোস? আমি বললাম, রাসেল ভাই আমাকে ওনার পাশে বসিয়ে বলল, বস এখানে, তুই, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি রাসেল ভাইয়ার কথা শুনে ওনার পাশে বসলাম। এবার আমার বাবা বলা শুরু করলো, রিফাত, তোরে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সবকিছু ঠিকঠাক আছে, এখন শুধু তুই হ্যাঁ বললেই হবে। আমি কিছু হলেও বুঝেছি আমার বাবা আমাকে কি বলতে চাইছে। তবে আমার জানা মতে বাবা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে বাবা একেবারে হ্যাঁ বলে দিল। বাবা আমার দিকে তাকিয়ে বলল, রিফাত, আমি তোরে কি কথা বলছি শুনলি তো? আমি বললাম, কি হয়েছে, আমাকে তো বুঝিয়ে বলতে হবে নাকি? তাহলে না হয় আমি কিভাবে বুঝবো? বাবা বলল, আসলে বাবা, আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি তোর চাচাতো বোনের সাথে। ভাবলাম নিজের বাড়ির মেয়ে নিজের ঘরেই নিয়ে আসি, আর আমি জানি তুই আমাদের মুখের ওপর কোনো কথা বলতে পারবি না, তাও এখন শুধু তোর বদ প্রকাশের বাকি আছে, তুই কি বলিস? এবার আমি দাঁড়িয়ে বলতে শুরু করলাম, আমি কিছু হলেও বুঝেছি আমার বাবা আমাকে কি বলতে চাইছে। তবে আমার জানা মতে বাবা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে বাবা একেবারে হ্যাঁ বলে দিল। বাবা আমার দিকে তাকিয়ে বলল, রিফাত, আমি তোরে কি কথা বলছি শুনলি তো? আমি বললাম, কি হয়েছে, আমাকে তো বুঝিয়ে বলতে হবে নাকি? তাহলে না হয় বুঝবো আমি। বাবা বলল, আসলে বাবা, আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি তোর চাচাতো বোনের সাথে। ভাবলাম নিজের বাড়ির মেয়ে নিজের ঘরেই নিয়ে আসি, আর আমি জানি তুই আমাদের মুখের ওপর কোনো কথাই বলতে পারবি না, তাও এখন শুধু তোর মত প্রকাশের বাকি আছে, তুই কি বলিস? এবার আমি দাঁড়িয়ে বলতে শুরু করলাম, সবকিছু বুঝলাম, কিন্তু আমাকে তো একবার জানানোর দরকার ছিল। এমনও তো হতে পারে আমি এই বিয়েতে রাজি নই। দেখো বাবা, আমি তোমার মুখের ওপর কোনো কথা বলতে চাই না, তবে আসল ঘটনা হলো আমি আমার চাচাতো বোনকে এই জীবনেও বিয়ে করতে পারবো না। বড় কথা হলো ও আমার বোন,
আরেকটা কথা হলো, দেখো আমি যদি বুঝিয়ে বলি তাহলে হয়তো বুঝবে তোমরা। উদাহরণস্বরূপ, যেমন মনে করো আমার এক বন্ধু ওর চাচাতো বোনকে বিয়ে করবে, কিন্তু সবাই জানে ওর চাচাতো বোন আগে একটা ছেলের সাথে রুম শেয়ার করে ধরা পড়ছে, আর এর লিঙ্কও ভাইরাল হয়ে গেছে। তারপর ওর বড় ভাই ওই মেয়েকে বুঝিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয় যাতে কোনো সমস্যা না হয়। এখন যদি আমার বন্ধুর পরিবার ওই মেয়ের সাথে ওকে জোর করে বিয়ে দেয়, তাহলে কি হবে? বিয়ের পর অন্য ছেলেরা ওকে দেখে বলবে, ইস মালের কি সুন্দর বডি, কাপড়ের নিচে একদম ঝাঁকানাকা, কি মারাত্মক লিঙ্ক ভাইরাল করলো যে। আর এইসব কথা শুনলে তখন ওর কেমন লাগতে পারে তাই বলো। আর আজকে এই সব কিছু আমার সাথে হতে চলেছে, হুবহু সবকিছু আমার সাথেই মিল আছে, তাই না বাবা? এত কিছুর পরেও ওকে আমি কিভাবে বিয়ে করতে পারি তাই বলো। আমার নিজের বলতে একটা মান সম্মান আছে। তোমরা তো আমার মত জানতে চেয়েছিলে না? তবে শোনো, আমি ওই মেয়েকে জীবনেও বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে বাবার মুখটা কালো হয়ে গেল, তবে ওনার কপালে কেমন যেন একটা ভয়ের ছাপ আমি দেখতে পেলাম। আর রাসেল ভাই মাথা নিচু করে বসে আছে। হঠাৎ করে রাসেল ভাই আমার দিকে তাকিয়ে বলল, খুব বড় ভুল করলে রে রিফাত। আমি তোদের পরিবারের সাথে আর কখনো খারাপ আচরণ করব না ভাবছিলাম, কিন্তু তুই তা হতে দিলি না। এই কথা বলে রাসেল ভাই একটা পিস্তল বের করে টেবিলের উপর রেখে বলল, এটা দেখলি কি জিনিস তো নাকি? এই জিনিসটা দিয়ে আমি তোর বাবার সকল সম্পত্তি আমার নিজের নামে করে নিয়েছি, বাকি আছে শুধু তোদের এই ঘরটা। বেশি কিছু করলে এটাও দখল করে নিব। তুই তৈরি কিনা তা আমি জানি না, তবে মোট কথা হলো তোর আমার বোনকে বিয়ে করতেই হবে, সে তোর লাশের সাথেই দিই আর যেভাবেই। দেখ, আমি তোর সাথে আমার বোনের বিয়ে দেবই। একদিনের সময় দিলাম, সবকিছু চিন্তা ভাবনা করে জানাবি। আমি কালকে আবারও আসবো। তখন যদি উল্টাপাল্টা কথা বলিস না, তাহলে তোর 12টা বাজিয়ে দিব, মনে রাখিস। এই কথা বলে রাসেল ভাই দরজা দিয়ে বেরিয়ে চুপচাপ চলে গেল। আমি ধপ করে একটা চেয়ারে বসলাম। বাবা শুধু মুখ কালো করে দিয়ে বসে আছে, আর কিছু বলছে না। আমি এবার বাবাকে বললাম, রাসেল ভাই যা বললো সবকিছু কি ঠিক নাকি? বাবা আমার দিকে তাকিয়ে বলল, তুই হয়তো জানিস না, এই গ্রামের সবাই তো রাসেল ভাইকে ভয় করে। দিন দুপুরে ও মানুষের জমি দখল করে নিজের নামে করে নেয়, আর কেউ তা না মানলে খুন করে দেয়। এক ধরনের বড় সন্ত্রাসী হয়ে গেছে তোর ভাই। আমি বললাম, আমাকে এইসব বলো নাই কেন আগে? বাবা বলল, তোরে বললে তুই মন খারাপ করে চলে আসবি। ও আমার ভাইয়ের ছেলে, কিন্তু আমার জমিগুলো ওর দখলে। আমি মাথা নিচু করে চুপচাপ বসে আছি। রাসেল ভাই যে আমাদের পরিবারের সাথে এমন কিছু করতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু এক গ্লাস পানি দিবে? আম্মু বলে ভিতরে চলে গেল। আমি উঠে ধীরে ধীরে হেঁটে রুমে চলে গেলাম। বসে বসে ভাবছি কি করা যায়। যদি এখানে থাকি তাহলে আমার এই জীবনের কোনো মানেই থাকবে না। হ্যাঁ, আমি এই সমাধান পেয়েছি। যদি আমার কিছু করতে হয় তাহলে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কখনো ভাবি নাই আমি এমন এক পরিস্থিতিতে পড়ে যাব। ফোনটা বের করে দুলাভাইকে কল দিলাম। দুলাভাই ফোন রিসিভ করে বলল, কি খবর শালা বাবু, কেমন আছো? আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ, আপনি? দুলাভাই বলল, আমিও ভালো আছি। তো আজকে কি মনে করে কল দিলে? আমি বললাম, আমাকে একটা কাজ করে দিতে পারবেন দুলাভাই? দুলাভাই বলল, বলো কি করতে হবে? আমি বললাম, ঢাকা শহরে আপনার চিনা জানা কোনো আত্মীয় আছে? দুলাভাই বলল, আমার এক বন্ধু আছে। কেন, কি হয়েছে? আমি বললাম, আমাকে একটা ফ্যামিলি রুম ঠিক করে দিতে পারবেন? আজকে রাতে বাসা থেকে পালিয়ে যেতে হবে। দুলাভাই বলল, বাসা থেকে পালাতে হবে মানে কি বলতে চাও তুমি? আমি বললাম, আপনাকে বলার মতো আমার তো সময় নেই, তবে এইটুকু শুনে রাখেন, আমার চাচাতো ভাই আমাদের সকল সম্পত্তি আমার বাবাকে ভয় দেখিয়ে জোর করে ওর নামে দখল করে নিয়েছে। আর আমাকে বলে আমি ওর বোনকে বিয়ে করতে। ওর বোনের স্বভাব কেমন তা তো আপনি ভালো করেই জানেন। আমি তা না করছি দেখে আমাকে নাকি মারবে বলে হুমকি দিয়েছে। দুলাভাই বলল, কি বলো, ওর এত সাহস হয়ে গেছে? তুমি তাহলে পুলিশের কাছে চলে যাও। আমি বললাম, যেখানে ওকে পুরো গ্রামের মানুষ ভয় পায়, সেখানে আবার পুলিশ কি করবে বলেন? থাক, আমি সেই সব চিন্তা করতে চাই না। আমি যেটা বললাম সেটা করতে পারবেন কিনা তাই বলেন। দুলাভাই বলল, সমস্যা নেই, আমি সবকিছু দেখে নিব। আমার বন্ধুর একটা ছেলে আর একটা মেয়ে আছে, ওদের তুমি পড়াবে, বিনিময়ে বাসা ভাড়া দিতে হবে না। আমি ওকে সবকিছু বলে দিবনি। আর তোমার আপুকে আমি কি বলবো? আমি বললাম, প্লিজ দুলাভাই, আপুকে কিছু বলবেন না, ও এইসব শুনলে পাগলামো শুরু করবে, এজন্য ওকে আমি কিছু বলতে চাই না। দুলাভাই বলল, তোমার যেটা ভালো মনে হয় তাই করো, তবে কখনো হাল ছেড়ে দিও না, তাহলে জীবনের সময় থেমে যাবে। আমি বললাম, আপনি এখন কোথায় আছেন? দুলাভাই বলল, এই তো দোকানে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ফোন রাখলাম, ভালো থাকবেন।
ফোনটা কেটে দিতেই আম্মু ভিতরে প্রবেশ করলো। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আজকে ওর মতো নষ্ট একটা ছেলের জন্য আমাদের সবকিছু ছেড়ে পালাতে হচ্ছে। ও তোর চাচাতো ভাই, তারপরও কেন এমন করে আমাদের সাথে বল। আমি জানি আম্মু আড়াল থেকে সবকিছু শুনে ফেলেছে। এজন্য আমি একটা হাসি দিয়ে বললাম, আরে আম্মু এইসব বাদ দাও তো। এই সম্পত্তি যদি আমার বাবার নামে থাকে একদিন না একদিন ফিরে পাবো, তা চিন্তা করো না। তাও আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আম্মু বলল, এটা তো আমরাও চাই না, কিন্তু রাসেল আমাদের ভয় দেখিয়ে এইসব করছে। আমি বললাম, আমি সবকিছু বুঝেছি, তোমাকে আর কিছু বলতে হবে না। আম্মুর হাত থেকে পানির গ্লাসটা নিয়ে আস্তে করে বললাম, যাও সবকিছু রেডি করে নাও, আমরা আজকে রাতেই ঢাকায় ব্যাক করব। আম্মু বলল, এটা করা কি খুব জরুরি বাবা? নিজের বাসা ছেড়ে এভাবে পালিয়ে যাওয়া কি ঠিক হবে? আমি বললাম, তাহলে এখানে থেকে মরতে চাও নাকি? আর আমি কি তোমাদের খারাপ চাইবো বলো? আম্মু হুম বলে আমার রুম থেকে বাইরে চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। হালকা পাতলা কিছু খেয়ে রুমে বসে আছি। এখন শুধু সময়ের অপেক্ষা করছি, কখন সেই কাঙ্ক্ষিত সময় আসবে। ঘড়িতে এখন 10টা বেজে গেছে। আমি আবার সবকিছু নিয়ে রুম থেকে বের হলাম। আম্মুকে ডাক দিতেই আম্মু বের হয়ে বলল, বাবা সবকিছু রেডি করে ফেলেছি, কিন্তু তোর বাবা তো এখনো আসছে না। আমি বললাম, বাবা কোথায় গিয়েছে? আম্মু বলেছে তিনি তার বন্ধুর কাছ থেকে নাকি বিদায় নিতে আসবে। আমি বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বাবাকে কেন বাইর হতে দিলে? মাহি আমার দিকে তাকিয়ে বলল, তুই এত রাগ করিস কেন? আমরা না গেলে হয় না? আমি মাহির দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, কোনো কথা বলবি না, মেজাজ এমনি অনেক গরম আছে। মাহি আমার কথা শুনে চুপ হয়ে গেল। হঠাৎ করে বাবা কোথা থেকে দৌড়ে এসে বলল, রিফাত তুই তাড়াতাড়ি তোর মাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যা, আমি সব কিছু নিয়ে আসছি। তোর ভাই জেনে গেছে যে আমরা আজকে এই বাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছি। আমি রেগে বললাম, তোমাকে কি আমি বলছিলাম যে বাসা থেকে বের হয়ে গিয়ে সবাইকে বলো? এখন মন চাইছে নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলি। আমি আম্মু আর মাইকে নিয়ে বাসা থেকে বের হতে হতে বাবাকে বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে স্টেশনে আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আমি আম্মু আর মাইকে নিয়ে বের হয়ে গেলাম। স্টেশনে গিয়ে বসে আছি, কিন্তু বাবা এখনো আসছে না। ধুর, কেন যে বাবাকে একা রেখে চলে আসলাম। আম্মুর ফোনটা নিয়ে বাবাকে কল দিলাম, আর ফোন রিসিভ করলো রাসেল ভাই। রাসেল ভাই ফোন রিসিভ করে হাসতে হাসতে বলল, কিরে রিফাত, শুনলাম তুই নাকি তোর পরিবারকে নিয়ে পালিয়ে যাচ্ছি, এতটাই ভয় পাস আমাকে? আর তুই পালিয়ে কোথায় যাবি আমিও এটা দেখতে চাই। নে তোর বাবার সাথে কথা বল। আমি হ্যালো বলতেই বাবা কান্না করতে করতে বলল, বাবা তুই আমাকে মাফ করে দিস, আমি পারলাম না বাঁচতে। তোর মা আর তোর বোনকে দেখে রাখিস। রাসেল আমার বুকে 2টা গুলি করেছে, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তুই প্রতিষ্ঠিত না হয়ে এখানে আসবি না, আর ওকে কুত্তার মতো রাস্তায় ফেলে মারবি। এই কথাটা বলতে আরেকটা গুলির শব্দ শুনতে পেলাম। তার মানে ও আমার বাবাকে মেরে ফেলেছে। ফোনটা হাত থেকে আপনা আপনি পড়ে গেল, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাসেল ভাই এটা করতে পারলো? ও আমার চাচাতো ভাই হয়, আর আমার বাবা তো ওর চাচা হয়, কিন্তু এরপরও কিভাবে? আম্মু আমাকে ধরে বলল, কি হয়েছে, তুই কান্না করছিস কেন, তোর বাবা কোথায়? আমি চোখের পানি মুছে আম্মু আর মাইকে টেনে তুলে বললাম, চুপচাপ বসে থাকো। তবে আম্মু, আমি তোমার কসম খেয়ে বলছি, আমি ওকে ছাড়বো না। আমার বাবাকে ও আজকে মেরে ফেলেছে। আম্মু আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, চিচি, আজকে তোর এই কথাটা বলতে লজ্জা হচ্ছে না? ও তোর বাবাকে এভাবে মেরে ফেললো আর তুই? আম্মু মুখে আঁচল গুজে কান্না করছে। আমি চুপচাপ মাথা নিচু করে কান্না করছি। কিছু করার নাই আজকে আমার। তবে আমার একটাই দোষ, আমি কেন সবার সাথে ভালো ব্যবহার করি? এই শহরে বাঁচতে হলে পশুর মতো করে বাঁচতে হবে। তবে সামনের দিনগুলো আমার জন্য খুব কঠিন হতে চলেছে। খুব সহজেই আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম। তবে রাসেল ভাই না চাইতেও আমার হাতে পিস্তল তুলে দিয়েছে। আমি কি ওকে এত সহজে ছেড়ে দিব? আম্মুর ফোনটা নিয়ে ফোন থেকে সিমগুলো খুলে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলাম। অনেকক্ষণ জার্নি করার পর আমরা আমাদের ঠিকানায় চলে গেলাম। ট্রেন থেকে নেমে একটা অটো নিয়ে দুলাভাইয়ের দেওয়া ঠিকানায় চলে গেলাম। বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই এক আন্টি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে বলল, তাহলে তোমার নামই রিফাত? আমি বলে বললাম, আমার নামই রিফাত। আর দুলাভাই আপনাদের সবকিছু বলছে না? আন্টি বলল, ভিতরে আসো, তোমাদের রুমটা দেখিয়ে দিই। আন্টি আমাদের ভিতরে নিয়ে গিয়ে একটা রুম দেখিয়ে দিয়ে চলে গেল।
দরজা খুলে আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়েই আম্মু ধপ করে নিচে বসে গেল। কোনো কথা বলছে না, চুপচাপ বসে বসে কান্না করছে। আমি আম্মুর পাশে বসে বললাম, এখানে আমার কি করার ছিল বলো আম্মু? আমি বাবাকে বলছি তুমি বাইরে কোথাও যাবে না, আমার কি করার আছে বলো? আজকে ও আমার বাবাকে মেরেছে, আমি আমার বাবাকে দেখতেও পারি নাই। আমি আমার আম্মুর হাত ধরে বললাম, তুমি কোনো চিন্তা করো না আম্মু, আমি ওকে বাজেভাবে মারবো, দেখিও, ছাড়বো না আমি ওকে। আম্মু চোখের পানি মুছে দাঁড়িয়ে মায়ের সাথে রুম গোছাতে লাগলো। আমার মনটা ভেঙে গেছে। এখন আমি কিভাবে কি করব এটাই জানি না। তবে রাসেল আমার বাবাকে মেরে খুব বাজে কাজ করেছে। এর প্রতিশোধ দিতে যদি আমাকে সর্বোচ্চ খারাপ হতে হয় আমি তাও হব। যদি আমাকে 100 মানুষকে খুন করতে হয় আমি তাও করব। এরপরও ওকে আমার দেখার আছে। আমি মাহিকে বললাম, মাহি আমি একটু রুমের বাইরে যাচ্ছি, কিছু খাবার নিয়ে আসি, আর যা যা লাগে সব যাবতীয় জিনিসগুলো নিয়ে আসি। বাসা থেকে বের হয়ে বাজারে চলে গেলাম। তবে এখানে পিস্তল বা অন্য কিছু কিনতে গেলে এখানকার পরিচিত কাউকে লাগবে আমার। থাক এইসব পরে দেখা যাবে, আগে বাসায় যাই। ওরা এখনো কিছু খায় নাই। বাজার শেষ করে বাসায় গেলাম। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভাই বলল আম্মু নাকি ঘুমিয়ে গেছে, এজন্য আমিও কিছু বললাম না। রাতে আন্টিদের বাসায় খেয়ে এসেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু ফ্লোরের উপর পড়ে আছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠে আম্মুকে বিছানার উপর রেখে আম্মুর মাথায় পানি দিতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মুর জ্ঞান ফিরল। আম্মুর জ্ঞান ফিরতে দেখে আমি ফ্লোরের উপর চুপটি করে বসে কান্না করতে লাগলাম। আম্মু আমার বিছানা থেকে উঠে বলল, বাবা আমাকে মাফ করে দে। কি করব বল, রাসেল তোর বাবাকে বিনা কারণে মেরে ফেললো। আমি বললাম, তাই বলে তুমিও কি মরে যেতে চাও? একবারও আমাদের কথা ভাবলা না? তুমি ছাড়া আমাদের এই পৃথিবীতে কি আছে এটা বলো? যাও যাও, তুমিও চলে যাও, আমাদের কাউকে লাগবে না। আম্মু আমাকে নিচ থেকে তুলে বিছানার উপর বসিয়ে বলল, যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়, আর কখনো এসব করব না। আমি বললাম, সত্যি তো? আম্মু বলল, আরে সত্যি। আমি আম্মুর হাত ধরে বললাম, যদি তোমার কোথাও যেতে হয় তাহলে মাহিকে আগে বিয়ে দিই, এরপরে তোমার যেখানে খুশি সেখানে চলে যাবে, আমি কিছু বলবো না। আম্মু আর কিছু না বলে কিচেন রুমে চলে গেল। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, কালকে তো আমার সেনাবাহিনীর মাঠ আছে, দেখি কি হয়। কিছুক্ষণ পর বাড়িওয়ালা আমাদের রুমে এসে আমাকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। এই মানে তার ছেলে মেয়েকে কিভাবে পড়াতে হবে, আর এই বাসায় থাকতে গেলে আমাকে কি কি করতে হবে ইত্যাদি। আমি শুধু ওনার কথা শুনে হ্যাঁ বলে দিলাম, আর কিছু বলি নাই। সকালে নাস্তা করে সারাদিন রুমেই কাটিয়ে দিলাম। রাতে একা একা ভালো লাগছিল না, এজন্য ভাবলাম যাই ছাদ থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, হেঁটে হেঁটে ছাদে চলে গেলাম। তবে ছাদে যেতেই কেমন যেন একটা গন্ধ নাকে ভেসে আসলো। আমার কেন জানি মনে হচ্ছে ছাদে কে যেন গাঁজা খাচ্ছে। এটা তো গাঁজারই গন্ধ। কই, ছাদে আসলাম আবহাওয়া খেতে, আর এখন আবহাওয়ার বদলে গাঁজার গন্ধ ভেসে আসছে। মনে মনে বললাম, আহা কি দিনকাল যে আসলো, মানুষ এখন ছাদে বসেই গাঁজা খায়। আমি আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলাম কোথা থেকে এই গন্ধটা আসছে। হঠাৎ কে যেন ডাক দিল, এই ছেলে এদিকে আয়। আমি পিছনে তাকিয়ে দেখি ছাদের এক কোনায় 3টা মেয়ে বসে আছে, আর ওদের হাতে একটা করে সিগারেট। আমার যা বুঝার আমি তো বুঝেই গেছি, তার মানে ওরা এখানে গাঁজা খাচ্ছে। তবে আমার কাছে বিষয়টা কেমন যেন লাগলো। আমার জানা মতে সিগারেট খায় ছেলেরা, কিন্তু কি যে দিন আসলো, মেয়েরা এখন সিগারেট ছেড়ে গাঁজা খাচ্ছে। বাহ বাঙালি, বাহ, বাঙালি যে এতটা উন্নত হবে এটা আমি আগে জানতাম না। মেয়েগুলো আবার ডাক দিল, কিরে শালা তোরা এখানে আসতে বললাম না? আমি ভয়ে ভয়ে ওদের দিকে হেঁটে হেঁটে যেতে লাগলাম, আর মনে মনে বলছি এই বিপদ থেকে বাঁচতে পারলেই হলো। সবগুলো মেয়ে এখন মাতাল হয়ে পড়ে আছে, না জানি এখন আমাকে কি করতে বলে। আমি মেয়েগুলোর সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, জি আমাকে কি আপনারা ডেকেছেন? একটা মেয়ে নিচে পড়ে থাকা চশমাটা চোখে লাগিয়ে বলল, তুই এখানে কি করিস? তোরে ছাদে কে আসতে বলছে? আমি ভয়ে ভয়ে বললাম, আসলে আপু আমি জানতাম না এই সময় আপনারা এখানে থাকবেন, আমি এটা জানলে জীবনেও এখানে আসতাম না, মাফ করে দিন। আমার কথা শুনে মেয়েটা হাসতে হাসতে বলল, মাফ করবো না। আচ্ছা ঠিক আছে, সিগারেট খেতে পারিস? আমি বললাম, না এইসব কখনো খাওয়া হয় নাই। মেয়েটি বলল, তাহলে আজকে সিগারেট নয়, সরাসরি গাঁজা খাবি, নে এটা হাতে নে। আমি বললাম, প্লিজ ম্যাডাম আমাকে ছেড়ে দিন, আমি আর এই সময়ে কোনোদিন এইখানে আসবো না। মেয়েটি বলল, এখন তোরে ভালোই ভালোই বলছি সিগারেট খা। পাশ থেকে আরেকটা মেয়ে বলল, সিগারেট না খেলে তোর শরীর থেকে সব কাপড়গুলো খুলে এখানে দাঁড়িয়ে থাক, দেখি তোরে আমাদের কি পছন্দ হয় নাকি। আমি জানি মানুষ মাতাল হওয়ার পর যা মুখে আসে তাই বলতে শুরু করে, কিভাবে যে এখান থেকে বেঁচে ফিরি এটাই ভয় হচ্ছে। হঠাৎ পিছন থেকে কে যেন আমার হাত ধরে বলল, এই ছেলে তুমি এখান থেকে চলো।
আমি পিছন ফিরে তাকিয়ে দেখি এটা আমাদের বাড়িওয়ালা আন্টি। আন্টি আমাকে নিয়ে ছাদের এক কোনায় নিয়ে বলল, তুমি এখানে কি করো? আমি বললাম, আসলে আন্টি এসেছিলাম এখানে একটু হাওয়া খেতে, কিন্তু এখানে এসে দেখি এই অবস্থা। ওরা কারা আন্টি? আমি তো চিনতে পারলাম না। আন্টি বলল, চশমা পরা মেয়েটা হলো আমার মেয়ে। এই কথা বলে আন্টি মুখটা কালো করে দিল। আমি অবাক হয়ে বললাম, কি বলেন আন্টি? কিন্তু আপনাকে দেখে তো ভয়টই কিছুই পাচ্ছে না। আন্টি বলল, ও আমার কথা শুনলে তো ভয় পাবে, এখনো বড় হয়েছে, যা ইচ্ছা তাই করে বেড়াই। আমি ওকে কত কিছু বলে বুঝিয়েছি, কিন্তু তাও শোনে না। এখন ওর মন যা চায় তাই করুক, আমি আর না করি না। বলতে বলতে এক প্রকার বিরক্ত হয়ে গেছি আমি বললাম, তাই বলে আন্টি এইসব করবে? এক সময় তো ও আপনাদের হাতের বাইরে চলে যাবে, তখন যা ইচ্ছা তাই করবে, তখন আরো বিপদে পড়বেন আপনি। আন্টি বলল, কি আর করব বাবা বলো, আমার কিছু করার নেই। বড়লোক বাবার মেয়ে তো, টাকা পয়সার অভাব নেই, এই জন্য এমন করে। আমি বললাম, তাহলে ওকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন। আন্টি বলল, তোমার আঙ্কেলকে বললেও শোনে না, থাক বাদ দাও, নিচে চলো। আমি বললাম, চলেন। আন্টির সাথে নিচে চলে গেলাম। নিচে যেতে যেতে বললাম, আগামীকাল আমার সেনাবাহিনীর মাঠ আছে, ওইটা করে পর থেকে আমি আপনার মেয়েকে পড়াবো। আমি রুমে এসে দেখি আম্মু বসে বসে কি জানি দেখছে, আর মাহি বসে বসে আম্মুকে কি জানি দেখিয়ে দিচ্ছে। আমি আর কিছু বললাম না। মাঝরাতে উঠে আমি তৈরি হয়ে নিলাম। আমাকে আগেই ওই জায়গায় যেতে হবে, নইলে পরে মাঠ করতে পারবো না। আম্মুকে বলে বের হয়ে গেলাম। কাঙ্ক্ষিত জায়গায় যেতে যেতে একদম সকাল হয়ে গেল। দোকান থেকে হালকা কিছু খেয়ে রেডি হয়ে মাঠে চলে গেলাম। এখানে আমার মতো অনেকে এসেছে, মনে মনে শুধু এটাই চিন্তা করছি, জীবনে কিছু করতে হলে রিস্ক তো নিতেই হবে। ধীরে ধীরে সেনাবাহিনীর মাঠের কাজ শুরু করে দিলাম। তবে মাঠের ভিতরে গিয়ে এক জায়গায় আমার চোখ আটকে গেল। এখানে চেয়ারে যে লেডিস একটা মেজর বসে আছে, তাকে কেন যেন আমার চিনা চিনা লাগছে। আমি ধীরে ধীরে হেঁটে একটু সামনে চলে গেলাম, ওনাকে ভালো করে দেখতে লাগলাম। আর যখন ওনাকে কাছ থেকে দেখলাম, তখন তো চিনেই ফেলছি, এই মেয়ে আর কেউ না, এটা আমার ছোটকালের না বলা ভালোবাসা, যাকে ছোটবেলায় আমি এতটা পছন্দ করতাম। আজকে সে নাকি এখানে মেজর হিসাবে বসে আছে। এই অল্প বয়সে কিভাবে কি করলো? তবে আমি এই একটাই মাঠ করতে পারবো, পরে আমার বয়স শেষ। আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়ে আমার সিনিয়র হবে বয়সের তুলনায়, কিন্তু আজকে তাকে দেখে আমার আবার নতুন করে ভালো লাগা শুরু করছে। তিনি কতটা সুন্দর হয়ে গেছে, ছোটবেলায় এতটাও সুন্দর ছিল না, এখন যতটা সুন্দর লাগছে। আমি ভুল তো এক জায়গায় করছি, তাকে প্রপোজ না করে শুধু তার পিছনে পিছনে ঘুরছি। তবে আমার তাকে নিয়ে এইসব চিন্তা ভাবনা করা উচিত না। আজকে আমার তাকে ম্যাডাম বলে ডাকতে হবে। তবে তিনি কি আজও আমাকে মনে করতে পারবে? হয়তো না। হঠাৎ পাশ থেকে অন্য একজন মেজরকে বলতে শুনলাম, রিমি ম্যাডাম, তাহলে আমরা মাঠের কাজকর্ম শুরু করি। তিনি বলে কিসের কাগজ নিয়ে দেখতে লাগলো। মনে মনে বললাম, এত বছর পর তার নামটা আমি জানতে পারলাম। ছোটবেলায় তার পিছনে ঘুরতে ঘুরতে তার নামটাই জানা হলো না। তবে আজকে আমার সবকিছু ভুলে যেতে হবে। এখন তিনি সেনাবাহিনীর মেজর, আর আমি এখানে আসছি মাঠ করতে। কোথায় তিনি আর কোথায় আমি? তবে হঠাৎ করে রিমি ম্যাডাম চোখ তুলে আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে পিছনে সবার সাথে গিয়ে বসে পড়লাম। রিমি ম্যাডাম কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তবে আমি জানি না তিনি কি আজও আমাকে চিনতে পেরেছে কিনা। হয়তো চেনে নাই। মানুষকে আমি বলতে শুনেছি, যখন মানুষের টাকা পয়সার অভাব হয় না, তখন মানুষ নিজের আত্মীয় স্বজনকেই চিনতে পারে না, আর বাকি রইল অন্য মানুষ। টাকাই হয়তো সবকিছু পরিবর্তন করে দেয়। কিছুক্ষণ পর 3-4টা গাড়ি ভিতরে প্রবেশ করলো। তবে আমি মাথা নিচু করে মনে মনে বলছি, আমাকে এখন সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি আমার কপালে যা আছে তাই হবে। এজন্য আমি চিন্তা ভাবনা বাদ দিয়ে দিলাম। দিন শেষে সবকিছুর মাঝে টিকে গেলাম। এখন শুধু রেজাল্ট দেওয়ার আশায় বসে আছি। জানি না আমি এইসব কিভাবে করতে পেরেছি। তবে আমি শুধু এটাই জানি, আমার ভিতরে আলাদা একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে আমি সবকিছু করতে পারবো। হ্যাঁ, আমাকে দিয়ে সবকিছু হবে। যখন রেজাল্ট প্রকাশ করলো, তখন সবার আগে আমার নাম ছিল। আমি যে এখন কতটা খুশি হয়েছি বলার বাইরে। ভাবি নাই এমন করে কখনো স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। তবে মানুষ বলে চেষ্টা করলেই নাকি সবকিছু সম্ভব। আমি তো চেষ্টা করেছি। সবশেষে আমাদের ট্রেনিং ডেট বলে দিল, কবে কি করতে হবে। যখন আমি মাঠ থেকে বের হব, তখন কেন যেন মনে হলো আমার রিমি ম্যাডামের সাথে একবার কথা বলার দরকার। কিন্তু আমাকে হয়তো এখন এই সুযোগ দেওয়া হবে না। তবে আমি রিমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি। দূর থেকেই আমি ওনাকে দেখছি। রিমি ম্যাডাম তার কাজ নিয়ে ব্যস্ত।
তবে আমি রিমি ম্যাডামকে আজকে দেখে এটাই বুঝতে পেরেছি তিনি অনেক রাগী মানুষ। ওনাকে দেখে সবাই কেমন যেন ভয় পায়। তবে উনি কি আজও আমাকে চিনেছে কিনা তা নিয়ে আমার এখনো সন্দেহ আছে। আমি মাঠের বাইরে চলে গেলাম, বাটন ফোনটা হাতে নিয়ে সুমনের নম্বরে কল দিলাম। আমি সুমনকে কল দিতে চাই নাই, তবে আমার কিছু তথ্য দরকার ছিল ওর কাছ থেকে। সুমন ফোন রিসিভ করে বলল, হ্যালো আন্টি। আমি বললাম, সুমন, আমি রিফাত। সুমন বলল, ও তুই? তোর আম্মু আমার নম্বর ব্লক করে রাখছে, তোরে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর সবচেয়ে খারাপ কথা হলো ওই রাসেল ভাই তোর বাবাকে বাজেভাবে মেরেছে। আমি ভাবতেও পারি নাই ও তোর বাবাকে এভাবে মারতে পারবে। তুই যেখানেই থাকিস না কেন বাসায় আর আসবি না, নইলে সমস্যায় পড়ে যাবি। আমি বললাম, খুব শীঘ্রই আমি আমার গ্রামে ফিরে আসব, তবে খুব ভয়ঙ্কর রূপে। তুই কোনো চিন্তা করিস না, রাসেলকে এমনভাবে মারবো মানুষ ওকে দেখলেও ভয় পাবে। এখন তোর কাছে কিছু জানার ছিল। সুমন বলল, বল। আমি বললাম, তুই তো জানতি আমি ছোট থাকতে একটা মেয়ের পিছনে ঘুরতাম। সুমন আমার কথা শুনে হাসতে হাসতে বলল, শালা ওই কথা আর বলিস না, তুই তো ভিতরে একটা ডিম। আমি তোরে কত করে বললাম যা তুই ওকে প্রপোজ করে দে, কিন্তু সেটাও করলি না। আর এখন ওই মেয়ে নাকি সেনাবাহিনীর মেজর। আমি বললাম, তুই কিভাবে জানলি? সুমন বলল, আমার বউ তো ওদের গ্রামে ওর মুখ থেকে শুনেছে ওদের নাকি খুব টাকা পয়সা, আর মেয়েটা নাকি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করত, এজন্য হয়তো সবল হয়েছে। তবে তুই প্রপোজ না করে ভুল করলি। আমি বললাম, ও আচ্ছা। সুমন, ও কি আমাকে দেখলে চিনতে পারবে? সুমন বলল, হয়তো পারবে আবার হয়তো না, কারণ তুই ওকে খুব বিরক্ত করতি ছোটবেলায়, কিন্তু হঠাৎ এই কথা কেন? আমি বললাম, আমি আজকে ওকে নিজ চোখে দেখছি। সুমন বলল, কি? আমি বললাম, আর আমার চাকরি হয়ে গেছে রে। তুই তো জানতি আমার সেনাবাহিনীর চাকরি করার খুব ইচ্ছে, অবশেষে সেটা পূরণ হয়েছে। সুমন বলল, যাক, শুনে খুশি হলাম। আর তুই আমার নম্বর ব্লক করে দিস, রাসেল আমার ফোন নিয়ে হয়তো তোরে খোঁজাখুঁজি করতে পারে। আমি বললাম, আচ্ছা, করবনি। আর ওই মেয়েটার নাম কি? সুমন বলল, কেন, তুই জানিস না? আমি বললাম, জানি তো, এরপরও তুই বল, আমি যদি না চিনে থাকি। সুমন হাসি দিয়ে বলল, কি জানো বলছিল? ও হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম রিমি। আমি বললাম, থাক, তোর আর বলতে হবে না, আমি বুঝে গেছি। সুমন বলল, তোরে জিজ্ঞেস করছিল কি? আমি বললাম, আমাকে হয়তো তিনি চিনেন না, আবার জিজ্ঞেস করবে কিভাবে? সুমন বলল, আমাদের গ্রামে মাঝে মাঝে আসে, তবে কি আমি তোর কথা? আমি বললাম, না না, তোর কিছুই বলতে হবে না। আচ্ছা, ফোন রাখ, আমি এখন গাড়িতে আছি। সুমন বলল, চাকরি তো পেয়ে গেলি, আমাদের আবার ভুলে যাস না। আমি বললাম, কখনোই না, বন্ধু মানেই তো বন্ধু। আচ্ছা, ফোন রাখলাম। ফোন কেটে বাসার দিকে যেতে লাগলাম। যেতে যেতে প্রায় অনেক রাত হয়ে গেছে। বাসার সামনে গিয়ে দেখি বাড়িওয়ালার মেয়ে একটা টি শার্ট আর একটা লুঙ্গি পরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। তবে বাড়িওয়ালার মেয়েকে এই রূপে দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম। এই মেয়ের শখ কত যে সে লুঙ্গি পরেছে, রাত এমনি অনেকটা হয়েছে। আমাকে দেখে বাড়িওয়ালার মেয়ে বলল, কিরে, কোথা থেকে আসলি? আমি শুধু বললাম, বাইরে গিয়েছিলাম, সেখানে একটু হাওয়া খেতে। মেয়েটি বলল, আচ্ছা, রুমে গিয়ে কি করবি? আমি বললাম, কি আর করব, চোখ বন্ধ করে ঘুমিয়ে যাব। মেয়েটি বলল, তোর এখন ঘুমাতে হবে না, আমার সাথে চল, কিছু কাজ আছে। আমি বললাম, আমি আপনার সাথে যেতে পারবো না, এমনি সকাল থেকে কিছু খাই নাই। বাড়িওয়ালার মেয়ে আমার হাত ধরে বলল, কোনো কথা বলিস না, আমার সাথে আই, তোরে কিছু দেখাই। এই কথা বলে বাড়িওয়ালার মেয়ে আমাকে ধরে ওর রুমে নিয়ে গেল। আর ওর রুমে গিয়ে দেওয়ালের সামনে কি জানি একটা পাসওয়ার্ড দিতেই দেয়ালের দরজা খুলে মাটির নিচ দিয়ে একটা রাস্তায় গেল। এটা দেখে তো আমি আরো বোকা হয়ে গেলাম। বাড়িওয়ালার মেয়ে আমার হাতে একটা পিৎজার প্যাকেট দিয়ে বলল, এটা খেতে খেতে আমার পিছনে পিছনে আয়। আমি সিঁড়ি বেয়ে তার সাথে নিচে যেতে লাগলাম। মনে মনে শুধু বলছি, এই মেয়েকে আমি চিনি না, জানি না, তারপরও কেন আমি ওর সাথে যাচ্ছি? দেখি ও এখানে কি করে। নিচে নামতেই আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। নিচের রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে বলার বাইরে। আর এই রুমে এসিও আছে দেখছি। হঠাৎ আমার নজর পড়লো একটা ছেলেকে উপরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ওর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে নিচে পড়ছে। এই ছেলেটার থেকে একটু দূরে বাড়িওয়ালার মেয়ের 3 বান্ধবী কম্পিউটারে কি যেন কাজ করছে। এইসব দেখে আমি যেন এক প্রকার বোকাই হয়ে গেলাম। এখানে এইসব কি চলছে এটাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ বাড়িওয়ালার মেয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি রিমি চৌধুরী। আর তোর নামটা তো জানা হলো না। আমি রিমি নামটা শুনে শুধু বললাম, রিমি নামটা আমি এর আগেও কোথাও যেন শুনছি শুনছি লাগছে। রিমি বলল, কেন, তোর বইয়ের নাম রিমি নাকি, নাকি তোর গার্লফ্রেন্ডের নাম রিমি? আমি বললাম, আপনার এত কিছু জানতে হবে না। আর এখানে এসব কি চলছে? রিমি হাসতে হাসতে বলল, কি চলছে তুই বল। আর তার আগে তোর নাম
নামটা বল, যাতে তোরে মনে রাখতে পারি। আমি বললাম, কেন, আমার নাম দিয়ে আপনি কি করবেন? রিমি বলল, আমি কি করব না করব সেটা তোর লাভ নেই, আগে তোর নামটা বল। আমি বললাম, বলতে পারবো না, আর এখন আমাকে বাসায় যেতে হবে। রিমি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মরার খুব শখ না তোর? এই কথা বলে রিমি একটা তলোয়ার আর একটা পিস্তল আমার সামনে রেখে বলল, এগুলো দিয়ে কিছু কাজ করব, ভয় পাস না আবার। তবে আমি তোর নামটা জানতে পারলাম না, খুব খারাপ লাগলো আমার। আমি এবার ভয়ে ভয়ে বলে দিলাম, মানে আমার নাম রিফাত। রিমি বলল, ও তোর নাম রিফাত, ভালোই হয়েছে, তোর নামটা জানতে পেরেছি। এখন তোর কাজ হলো, এই যে সামনে একটা ছেলেকে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি, তুই তাকে মারবি, হয়তো গুলি করে মারবি, নয়তো ওকে কেটে টুকরো টুকরো করে মারবি। এখন তোর যেটা পছন্দ হয় সেটা করবি, তবে মোট কথা হলো ওকে তোর মারতেই হবে, নইলে তুই নিজে আজকে এখানে মরবি। রিমি আমার হাতে পিস্তল তুলে দিয়ে বলল, পুরোপুরি এটা লোড করা আছে, শুধু তুই ওর উপরে চালিয়ে দে। আমি বললাম, এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নিরীহ একটা ছেলেকে এভাবে মারতে আপনার খারাপ লাগে না? আর আবার আমাকে মারতে বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? ওকে আমি মারবো, দাঁড়ান আমি পুলিশকে খবর দিচ্ছি। রিমি আমার দিকে তাকিয়ে বলল, কে বলেছে ও নিরীহ একটা ছেলে? আমি তো ওকে মারতে চাই না, ওর বোন নিজে আমাকে বলেছে ওকে মারতে, তুই ওকে নিরীহ বলিস না? ও সুযোগ পেলেই ওর বোনকে ধর্ষণ করত। আর আমাদের একটা সাইড আছে, যাদের বেশি সমস্যা হয় ওরা আমাদের জানিয়ে দেয়, আর যদি ওদের সাথে খারাপ কিছু হয় তাহলে আমরা ওদের এইভাবে শাস্তি দিই। এখন ওর শাস্তি হলো মৃত্যু, ওকে তুই মার, নইলে তুই নিজেই মরে যা। আমি বললাম, আমি পারবো না, আমাকে যেতে দেন। রিমি ওর পিছন থেকে একটা পিস্তল বের করে আমার মাথায় ধরে বলল, তুই ওকে মারবি বলছি মারবি, এখন কোনো কথা বলবি না, আমি তোরে যা করতে বলছি তাই কর। আমি বললাম, আমি কিন্তু এসব আপনার আম্মুর কাছে বলে দিব। রিমি আমার মাথা থেকে পিস্তল নামিয়ে বলল, আচ্ছা তুই এত বোকা কেন বলতো? আমি বললাম, আমি এত বোকা আপনাকে কে বলেছে? রিমি বলল, আজকে বিকালে যখন তোর আম্মু আমার আম্মুর সাথে কথা বলছিল তখন শুনেছি তোর বাবাকে নাকি তোর চাচাতো ভাই মেরেছে। আচ্ছা তোর কি ওদের উপর প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? আমি হলে তো ওদের কেটে টুকরো টুকরো করে দিতাম। আমি মন খারাপ করে বললাম, প্রতিশোধ নিতে তো আমারও ইচ্ছা করেই, কিন্তু শুধু সময়ের অপেক্ষা। একটা কথা তো জানেন, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। রিমি বলল, তুই আবার প্রতিশোধ নিবি? আমার তোরে দেখে এমনটা মনে হয় না, তার চেয়ে তুই আমাদের সাথে যোগ দে, আমি তোরে দিয়ে তোর ভাইকে এমন করে মারাবো যেন সবাই ভয়ে তোরে দেখে কাঁপে। আমি বললাম, মিস রিমি চৌধুরী, তার আর দরকার নেই, আমার কাজ আমি নিজেই করতে পারবো, তাছাড়া আমি এখন একজন সেনাবাহিনী, আজকে আমার চাকরি হয়েছে। রিমি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরে যতটা বোকা মনে হয় তুই আসলেই ততটাও বোকা না, জীবনে অনেক কিছু করতে পারবি, আর যদি খুন খারাপি করতে চাস বা তোর টাকার দরকার হয় তাহলে আমাদের গ্যাংয়ে যোগ দিবি, তাহলে তুই সব কিছু পাবি। আমি বললাম, সরি, আমার এইসবের দরকার নেই, আচ্ছা এই ছেলেটাকে ছেড়ে দেন। রিমি আমার হাত ধরে বলল, আমার সাথে আয়, তোরে একটা ভিডিও দেখাই, এরপরে যদি তোর মনে হয় ওকে ছেড়ে দেওয়া যায় তাহলে আমি কসম করে বলছি ওকে ছেড়ে দিব। আমি হয়তো আমার আম্মুর কাছে খারাপ হতে পারি, গাঁজা খাই, নেশা করি, কিন্তু কেউ আমার কষ্ট কখনো বুঝতে চায় না, কেউ একটাবার এসে আমাকে জিজ্ঞেস করে নাই আমি এত খারাপ কেন হয়েছি। আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো এইসব করতে চাই নাই, কিন্তু কি করব বল, পরিস্থিতি আমাকে এমন করেছে। এই কথাগুলো বলে রিমি ওর চোখের পানি মুছলো। আমি বুঝলাম না ওর কি এমন হয়েছে যার জন্য ও এত কান্না করছে। রিমি ওর এক বান্ধবীকে ইশারা করতেই একটা ভিডিও আমার সামনে প্লে করলো। ভিডিওটা এমন ছিল যেখানে একটা মেয়েকে মিলে একজন ছেলে ধর্ষণ করছে, আর শুধু ধর্ষণ করছে বললে ভুল হবে, ওই মেয়েটিকে যেভাবে শাস্তি দেওয়ার দরকার সেভাবেই শাস্তি দিচ্ছে। তবে মেয়েটাকে ছেলেটার থেকে একটু বড় মনে হচ্ছে। মেয়েটা শুধু কান্না করছে আর ওর হাত মুখ বেঁধে রেখেছে। ভিডিওটা শুধু এই পর্যন্তই ছিল। ভিডিও শেষ হতেই রিমি আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা আর কেউ না, এটা হলো ওর বড় বোন, যার একটা বাচ্চা আছে। এখন তুই বল ওর কি করা উচিত? তুই হয়তো এটা বলতে পারিস, এই ভিডিওটা আমি কোথা থেকে পেয়েছি। যেই মেয়েটা ধর্ষিত হয়েছে ও আমাদের সাথে কোনো একভাবে যোগাযোগ করছে, আর ওর ভাই এই ভিডিওটা অনলাইনে ছেড়ে দেয়। এরপরও কি আমি ওকে ছেড়ে দিতে পারি তুই বল? ওর বোন যখন আমাদের কাছে বিচার চাইছে তখন আমার কাছে মনে হলো আমি এর চাইতে অন্য কিছু করতে পারবো না। আমি রিমির দিকে একবার তাকিয়ে সামনে থাকা লম্বা তলোয়ারটা হাতে নিলাম। ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আমি আগে ওকে মুক্ত করলাম। ছেলেটার দিকে তাকিয়ে শুধু বললাম, মরার আগে তোর কোনো শেষ ইচ্ছা আছে? ছেলেটা কেঁদে দিয়ে বলল, ভাই আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচান, আমি আর এইসব কাজ ভুলেও করব না।
ছেলেটার কথা শুনে আমার কেন জানি মেজাজ গরম হয়ে গেল। তলোয়ারটা দুই হাতে নিয়ে শক্ত করে ধরে গলা বরাবর বসিয়ে দিলাম। ছেলেটার মাথা ছিটকে একদিকে পড়লো আর দেহটা আমার সামনে পড়ে গেল। আজকে কেন জানি আমার ভিতরের পশুটা জেগে গেল, রক্তে আমার পুরো শরীরটা ভিজে গেছে। ছেলেটার মাথা হাতে নিয়ে বললাম, কেন তোরা এমন করিস? ও তোর বোন ছিল। একজন ভাইয়ের কাছে নিজের বোন যদি নিরাপদ না থাকে, তাহলে তুই কিভাবে ভাই আমাকে এটা বল। আমি রিমির হাতে ছেলেটার মাথা দিয়ে বললাম, জানি না আমি ভুল করেছি কিনা, তবে আমার কাছে যেটা ভালো মনে হলো আমি সেটাই করেছি। তবে আমার নতুন নতুন চাকরি হয়েছে, আপনি প্লিজ। রিমির বান্ধবী আমার সামনে এসে আমাকে একটা লুঙ্গি দিয়ে বলল, যান গোসল করে আসেন, আর আপনার নিরাপত্তা আমরা দিব, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি লুঙ্গিটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়েই দেখি সবকিছু একদম পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো রক্ত নেই। সামনে শুধু রিমি একটা টেবিলের উপর দুইটা পা ঝুলিয়ে বসে আছে। আমাকে দেখে রিমি বলল, তোর আম্মু মনে হয় তোর জন্য অপেক্ষা করছে, আয় আমার সাথে। তবে তুই চাকরি কর, আমি না করব না। মাঝে মাঝে আমাদের কিছু কাজ করে দিবি, বিনিময়ে তুই যা চাস তাই পাবি। আমি টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে বললাম, এটা আমার লাগবে। রিমি বলল, তোর পছন্দ হলে নিয়ে নে, আমি না করব না। আমি বললাম, আপনি কি সবসময় এমন থাকেন? রিমি বলল, জানিস মানুষ কখন পৃথিবীর সবকিছু ছেড়ে যখন এমন পথে চলে আসে, যখন সে দেখতে পায় তার চারপাশে সবকিছু একদম শূন্য। আমি বললাম, বুঝলাম না। রিমি চশমা পরে বলল, আয় তোরে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, আমি তো এখন বাসায় আছি। রিমি হাসি দিয়ে বলল, তাই তো। আমি বললাম, আপনি খুব সুন্দর মিস রিমি চৌধুরী, বিশেষ করে চশমাতে আপনাকে মারাত্মক সুন্দর লাগে। রিমি বলল, প্রেম করবি আমার সাথে? আমি বললাম, না। রিমি বলল, কেন? আমি কি দেখতে শুনতে খারাপ? তুই না বললি আমি দেখতে মারাত্মক সুন্দরী? আমি বললাম, আল্লাহর তৈরি সবকিছু সুন্দর, শুধু আমার মনের দিক দিয়ে খারাপ। তবে আপনি প্লিজ এইসব আমার আম্মুকে। রিমি বলল, তোর এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি বলছি তো এইসব কেউ জানতে পারবে না। আমি আর কিছু না বলে রিমির রুম থেকে চুপটি করে বের হয়ে উপরে চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে দেখি আম্মু চেয়ারে বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, কিরে বাবা, সেই কখন গেলি, মাত্র আসলি, কি হয়েছে? কিছুই তো জানি না। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু তোমার ছেলের চাকরি হয়ে গেছে। আম্মু আমাকে সরিয়ে বলল, থাক থাক, আর মিথ্যা কথা বলতে হবে না, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আমি আম্মুর হাতে আমার চাকরির কাগজটা দিলাম। আম্মু ওটাই কিছুক্ষণ দেখে কান্না করে দিল। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, আজকে যদি তোর বাবা থাকতো তাহলে তিনি কতটাই না খুশি হতেন। আমি যে আজকে কতটা খুশি হয়েছি বাবা, বলার বাইরে। আমি বললাম, আরে আম্মু থাক থাক, আর কান্না করতে হবে না। আম্মু বলল, কিরে তোর কপালে এইসব কিসের রক্ত? আম্মুর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। কোনো মতে কপালে হাত দিয়ে রক্ত মুছে বললাম, আরে আম্মু, রাতে আসছি না, এজন্য মশা ধরছিল, আর এই জন্য কপালে রক্ত লেগে আছে। আম্মু বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তুই লুঙ্গি পরে আসোস কেন? কোনো কিছু কি হয়েছে তোর বাবা? আমার কেন জানি মনে হচ্ছে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। আমি মনে মনে বললাম, আমি জানতাম আম্মু আমাকে সন্দেহ করবে, মায়ের মন তো এজন্য, সন্তানের কি হয় না হয় তিনি কিছুটা হলেও বুঝতে পারেন। আমি একটু রাগ দেখিয়ে আম্মুকে বললাম, কই তোমার ছেলে চাকরি পেয়েছে, তা নিয়ে একটু আনন্দ করবা, কিন্তু তা না করে তুমি উল্টো আমাকে সন্দেহ করো। আম্মু বলল, দেখ বাবা, রাগ করিস না, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আম্মু কিচেন থেকে খাবার এনে আমাকে দিল। মাই হয়তো ঘুমিয়ে গেছে। খেয়ে দে আমি আমার রুমে চলে গেলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। একটু পর পর ওই কিছুক্ষণ আগে যে ছেলেটাকে মারলাম তার ছবি বারবার সামনে ভেসে উঠছে, এজন্য কিছুতেই ঘুম আসছে না। রুম থেকে বের হয়ে ধীরে ধীরে ছাদে চলে গেলাম। আর ছাদে যেতেই কে যেন বলল, আমি জানতাম তুই আজকে ঘুমাতে পারবি না, কারণ প্রথম প্রথম কাউকে মারলি তো, এজন্য ঘুমাতে পারবি না, আর আমি জানি তুই ছাদে আসবি। আমি বললাম, আরে রিমি, তুমি এখানে কি করো, তাও আবার এত রাত্রে? রিমি বলল, কেন, আমার আবার কিসের ভয় রে? আমি রিমির কাছাকাছি বসে ওর মুখের সামনে আমার মুখ নিয়ে বললাম, যদি আমি কিছু করে ফেলি? রিমি আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুই কিছু করতে পারবি না, তবে আমার সাথে সবসময় অস্ত্র থাকে, কেউ আমাকে কিছু করতে পারে না। আমি এবার রিমির থেকে একটু দূরে গিয়ে বসে বললাম, মেয়ে যতই খুন খারাপি করুক না কেন, সে তার ইজ্জত কখনো কারো কাছে বিলিয়ে দিবে না। রিমি বলল, মেয়েদের কাছে এটাই একমাত্র মূল্যবান সম্পদ, তুই এটা বুঝবি না, তবে তোর আপনি বা তুমি বলতে হবে না, তুই বলে ডাকতে পারবি। আমি রিমির পাশে বসে বললাম, একটা মেয়ের সাথে একদিনে যে এতটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে বুঝতেও পারিনি। রিমি একটা সিগারেট জ্বালিয়ে বলল, খাবি এটা?
আমি বললাম, আপনি জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? রিমি বলল, আমি তো মরে যেতে চাই, কিন্তু পারি না, এইসব নেশা আমার কিছুই হয় না। আমি বললাম, মেয়েদের সিগারেট খেতে মানাই না, তবে যদিও আমি মানি, কিন্তু আপনি তাই বলে গাঁজা খাবেন? রিমি শুধু বলল, ওই একটাই জিনিসের জন্য আমি বেঁচে আছি। আমাকে যদি তুই 3 বেলা খাবার না দিস, যদি বলি শুধু সিগারেট আর গাঁজা খেতে, আমি এটাই খেয়ে সারা জীবন পার করে দিতে পারবো। আমি বললাম, আমি যদি বলি আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিতে, তাহলে কি পারবেন আপনি? রিমি বলল, তুই আমার কে যে তুই বললে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিব? আমি বললাম, কিছুক্ষণ আগে না আপনি আমাকে তুই করে বলতে বললেন, আর এখন আবার বলছেন তুই আমার কে? রিমি বলল, তোর সাথে আমার একদিনের পরিচয়, এজন্য তুই আমার সম্পর্কে এত কিছু জানিস না। জানলে হয়তো এইসব কথা আর কখনো বলতি না। আচ্ছা, তোর ট্রেনিং কবে? আমি বললাম, এই তো কয়েকদিন পর চলে যাব। রিমি বলল, তোর ভাগ্য অনেক ভালো, জীবনে কিছু হলেও তো করতে পারলি। আর দেখ আমাকে। আমি বললাম, আপনি ইচ্ছা করলে কোনো ভালো কোম্পানিতে জব নিতে পারেন। রিমি বলল, আমার বাবার টাকা পয়সার অভাব আছে, তুই বল। আমি বললাম, বাবার টাকা থাকলে আপনি কাজ করবেন না? আপনি নিজে টাকা ইনকাম করে দেখেন কতটা কষ্ট হয়। অন্যের ওপর বসে বসে আর কতদিন খাবেন? কিরে রিফাত, তুই এত রাতে এখানে কি করিস? সামনে তাকিয়ে দেখি আম্মু চলে আসছে। আম্মু আমার কাছে এসে আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, তুই এখানে এই মেয়ের সাথে কি করিস? আরেকবার যদি তোরে আমি এই মেয়ের সাথে দেখি না, তাহলে তোর খবর আছে। আমি বললাম, আম্মু ও তো বাড়িওয়ালার মেয়ে। আম্মু বলল, বাড়িওয়ালার মেয়ে হয়েছে দেখে কি আমাকে তাকে সম্মান করতে হবে? আর আমি রাত থেকে দেখছি তোর হাবভাব বেশি একটা ভালো না। যদি তোরে আর কোনো উল্টাপাল্টা কাজ করতে দেখি না, তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এখন চল। আম্মু আমাকে টেনে নিচে নিয়ে গেল। রিমি শুধু আমার আম্মুর দিকে তাকিয়েছিল, ও কিছু বলে নাই। আম্মু আমাকে রুমে ঢুকিয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে বলল, এখন চুপচাপ ঘুমিয়ে পড়, সকালে তোর অনেক কাজ করতে হবে। আর এই মেয়ের থেকে দূরে থাকবি তুই, ও বাজে একটা মেয়ে। এই কথাগুলো বলে আম্মু চলে গেল। আমি বিছানার উপর শুয়ে শুয়ে চিন্তা করছি, রিমি কি আসলেই বাজে একটা মেয়ে? তবে আমি ওকে এতদিন যতটা জেনেছি, আমার কেন জানি মনে হয় ও কোনো কারণে এমন হয়ে গেছে। দেখি যদি আমি কিছু জানতে পারি। রিমি দেখতে শুনতে কম সুন্দর না, তারপরেও নিজেকে যেভাবে ইচ্ছা সেভাবে রাখে। এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু আমার পাশে বসে আছে। আপুকে দেখে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। সকাল সকাল আপু আমার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় দিল। আমি গালে হাত দিয়ে চুপটি করে আপুর দিকে তাকিয়ে আছি। সকাল সকাল আপুর হাতে থাপ্পড় খেলাম। আমি এবার কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, তুই আমাকে মারতে পারলি? মাত্র ঘুম থেকে উঠেছি আর তুই আমাকে মারলি? আপু আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাক, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি বললাম, আমি কি করেছি যে আমি আমার বোনের সাথে কথা বলতে পারবো না? আপু বলল, তুই আমাকে না বলে আমাদের বাসা থেকে পালিয়ে আসলি কেন? আমি বললাম, ওখানে থেকে কি আমি মরবো? এমনি মরতে মরতে বেঁচে গেছি, বাকি জীবনে বেঁচে থাকলে তোদের বাসায় আর কোনোদিন যাব না। আপু মন খারাপ করে বলল, আমার মেয়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দিস। কি করব বল, ওকে তো ফেলতেও পারি না, ও আমার মেয়ে। যখন আমি শুনলাম আমার মেয়ে আর ওর বান্ধবী মিলে তোকে মারতে নিয়েছিল, তখন আমার খুব খারাপ লাগছে এইসব কথা শুনে। আমি তো আমার মেয়েকে 3 দিন রুমে আটকে রাখছি, একদিনও ওকে খাবার দিই নাই। বিশ্বাস কর ভাই, ওকে আমি নিজে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখেছি। 3 দিন ওকে কিছু খেতে দিই নাই, এজন্য ওর শরীর দুর্বল হয়ে গিয়েছিল। আর পরে আমার পা ধরে কান্না করতে করতে বলে ও এসব আর করবে না, একেবারে ভালো হয়ে যাবে। নিজের মেয়ে তো ফেলতেও পারি না। বিশ্বাস কর, ও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর বাকি রইল ওর বান্ধবী। আমি ওর বাবা মাকে এই বিষয়ে বিচার দিয়েছি, পরে ওর মা বাবা ওকে ইচ্ছে মতো মেরেছে। ওর বাবা মা পর্যন্ত আমাদের কাছে এই বিষয় নিয়ে মাপ চেয়েছে। এখন তুই বল, এছাড়া আমি ওদের কি কোনো অন্য শাস্তি দিতে পারতাম? আমি বললাম, আমি তোরে বলছি এইসব করতে, ওরা ছোট মানুষ, যা ইচ্ছা তাই করবে, এজন্যই তো আমি ওদের একা রেখে চলে আসছি। আপু বলল, এই বিষয়ে আর কোনো কথা বলা লাগবে না, তুই ফ্রেশ হয়ে টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আমি বললাম, আপু? আপু বলল, বল। আমি বললাম, আমার চাকরি হয়েছে, তুই কি? আপু বলল, আম্মু আমাকে রাতে বলেছে, এজন্যই তো এখানে আসলাম। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে নাস্তা করতে রুমে চলে গেলাম। আমি ছাড়া সবাই টেবিলে বসে নাস্তা করছে, তবে তানিয়া আর ওর বান্ধবী ঋতু এখানে আসছে দেখি। আমি গিয়ে চুপচাপ দুলাভাইয়ের পাশে বসলাম, তবে ঋতু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো ও আমাকে কিছু বলতে চেয়েছে। দুলাভাই নাস্তা করতে করতে বলল, কি ব্যাপার শালা বাবু, তোমার চাকরি হয়েছে আমাদের বললা না কেন? নাকি আমাদের উপর এখনো রেগে আছো?
আমি বললাম, আরে দুলা ভাই আপনি কি সব বলেন, আমি আপনাদের উপর রেগে থাকবো কেন? তাছাড়া অনেক রাত হয়ে গিয়েছে বাসায় আসতে, এই জন্য কিছু বলতে পারি নাই। দুলাভাই বলল, তোমার চাকরি হয়েছে শুনে আমরা অনেক খুশি হয়েছি, তবে যখন শুনলাম তোমার চাচাতো ভাই রাসেল তোমার বাবাকে মেরেছে, তখন এটা শুনে আমার খুব খারাপ লাগছে। ওর চাচাকে মারতে পারলো, সিসি আমি ভাবতেও পারি নাই ও এমন কিছু করবে। দুলাভাইয়ের কথা শুনে আমি আপুর দিকে তাকালাম। আপু নাস্তা না করে টেবিলে বসে কান্না করছে। তবে দুলাভাই আমার দিকে তাকিয়ে বলল, আফসোস একটাই, তুমি কিছু করতে পারলে না। আমি মাহির দিকে তাকিয়ে বললাম, মাহি আমার বিছানার নিচে একটা কিছু রাখা আছে, ওইটা তুই নিয়ে আয়। মাহি টেবিল ছেড়ে আমার কথা মতো উঠে আমার রুমে চলে গেল। আর কিছুক্ষণ পর একটা পিস্তল এনে আমার হাতে দিয়ে বলল, ভাইয়া এটা কি, তোর বিছানার নিচে পিস্তল কেন? আমি পিস্তল হাতে নিয়ে হাসতে হাসতে বললাম, আগের জীবন আমার কতটাই না সুন্দর ছিল আপু, দুলাভাইয়ের সাথে কাজ করতাম আর দিন শেষে বাসায় আসতাম, কিন্তু তোর মেয়ে আর ওর বান্ধবী আমাকে ভালোভাবে বাঁচতেও দিল না। তোদের বাসা থেকে পালিয়ে আসার পর আমাদের সাথে এমন হয়েছে। রাসেল আমার বাবাকে ভয় দেখিয়ে অনেক কিছু করেছে, আমাদের সম্পত্তিগুলো ওর নামে লিখে নিয়েছে, আবার ওর বোনের সাথে আমার বিয়েও ঠিক করছে, আর শেষে ও আমার বাবাকে মেরে ফেললো। বিশ্বাস কর আপু, আমি খারাপ হতে চাই নাই, কিন্তু ও আমাকে খারাপ বানিয়েছে। আমি চাকরি করব ঠিকই, কিন্তু এর পাশাপাশি অনেক কিছু করব। জানিস আপু, আজকে রাতে আমি একটা ছেলেকে নিজ হাতে মেরেছি, তলোয়ারটা অনেক লম্বা ছিল, ওটা দিয়ে ওর গলা কেটেছি আমি। ছেলেটা কি করতো জানিস, ওর বোনকে ধর্ষণ করেছিল, এই জন্য মেরেছি। আম্মু রাতে আমাকে জিজ্ঞেস করেছিল, তোর কপালে রক্ত কেন, আর তুই লুঙ্গি পরে কোথা থেকে আসলি? আসলে আমার কপালে রক্ত ছিল ওই ছেলেটার, শুধু কপালে রক্ত ছিল না, পুরো শরীরে রক্ত ছিল আমার, আর তখন গোসল করে লুঙ্গি পরেছিলাম। তবে আপু তোরে আমি কথা দিচ্ছি, ওই রাসেলের মাথা কেটে আমি তোরে গিফট দিব, এটা মনে রাখিস। ওকে সবার সামনে আমি কুত্তার মতো করে ফেলে মারবো। ও আমার বাবাকে মেরেছে না, আমি ওকে নিজ হাতে মারবো। এক সময় তোর ভাইয়ের নামটা শুনে সবাই ভয়ে কাঁপতে থাকবে, এটা মিলিয়ে নিস, ছাড়বো না আমি কাউকে। আমার কথাগুলো শুনে সবাই যেন কেমন নজরে আমার দিকে তাকিয়ে আছে। তানিয়া আর ওর বান্ধবী তো ভয়ে বসে বসে কাঁপাকাঁপি করছে। হঠাৎ কোথা থেকে আম্মু লম্বা একটা লাঠি নিয়ে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। মারতে মারতে বলছে, তোরে আমি এই শিখাইছি, ও তোর বাবাকে মেরেছে দেখে তুইও কি তার মতোই খারাপ হয়ে যাবি? আমি তোরে দিয়ে এগুলো আশা করছিলাম। আপু আম্মুকে ধরে বলল, আরে আম্মু থাকতো, আমি বুঝিয়ে বলছি, তোমাকে মারতে হবে না। আপু আম্মুকে কোনো মতে বুঝিয়ে আপু আমার পাশে বসে বলল, উল্টাপাল্টা কিছু করার দরকার নেই তোর, তুই তোর মতো চাকরি কর, এইসব সময় হলে দেখা যাবে। আজকে একজন যদি খারাপ হয়ে যায়, তাহলে তুইও কি তার সাথে খারাপ হয়ে যাবি? এইসব করার কোনো দরকার নেই, ট্রেনিং শেষ করে মনোযোগ সহকারে চাকরি কর, নিজের লাইফে ফোকাস কর, কে কি করলো এটা দেখার বিষয় না। আমি মাথা চাকিয়ে বললাম, আপু বলল, বললে কি হবে, তবে তুই কি সত্যি কাউকে মেরেছিস? আমি আবার মাথা চাকিয়ে বললাম, মেরেছি। আপু বলল, আচ্ছা যা হয়েছে বাদ দে সব, এখন আমি কি বললাম মনে থাকবে তো? আমি বললাম, চেষ্টা করব আমি, তবে তুই আমাকে যা কিছুই বলিস না কেন আমি সেগুলো মানার চেষ্টা করব, কিন্তু ওই রাসেলকে আমি নিজ হাতে মারবো। এজন্য যদি আমার চাকরি চলে যায় যাবে, তোরা যদি আমাকে বাসা থেকেও বের করে দিস তাহলেও আমি কিছু বলবো না, কিন্তু ওকে আমি ছাড়বো না। বাবা আমার জন্য কত কিছু করেছে, সারাদিন মাঠে কাজ করে এসে হাসি মুখে আমাকে বলতো, বাবা পড়াশোনা কর, আমার মতো এইসব কাজ তুই করতে পারবি না। নিজের সিগারেট কেনার টাকা রাখতো না, উল্টা আমাকে টাকাগুলো দিয়ে বলতো, তুই নাকি ফোনে এমবি নাকি কি কিনবি, কিনে নিস। এইসব কথা কিভাবে আমি ভুলে যাব, যিনি আমাকে তার নিজের শরীরে রক্ত বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, আমি কি করে ওরে ছেড়ে দিব? তুই বল কিভাবে ছেড়ে দিব? আমি পারবো না আপু। আপু আমাকে জড়িয়ে ধরে শুধু কান্না করছে। হঠাৎ করে দুলাভাই বলে উঠলো, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।